যে শনি কাদের জন্য এবার ভালো হচ্ছে আর কাদের জন্য খারাপ হচ্ছে? দেখো, মেষ রাশি অলরেডি প্রেসারে আসছে। মোটামুটি ডিসেম্বরে আছে হচ্ছে তোমার রাহুকেতু ট্রানজিট, তারপরে মোটামুটি সামনের বছর জুনে আছে আবার স্যাটার্নের ট্রানজিট। ডোনাল্ড ট্রাম্প হবে না নরেন্দ্র মোদী হবে সেটাও রবি ডিসাইড করে। সব সাধনাতে অ্যাকচুয়ালি এখন তো ব্যান্ড, এখন ইল্লিগাল। শাস্ত্রে যে ব্যাখ্যাটা রয়েছে, সাপে কাটা বডি আসতে হবে জলে ভেসে করে, যে ত্রিসন্ধ্যা করে সে ছেড়ে দাও, সে মানে তার কাছে অটোমেটিক সিদ্ধি এসেছে। দেখো, শনি যখনই বকরি যায় না, শনি কর্মের জায়গাকে ঠিক করে। ঠিক আছে, আমাকে এতটুকু সিদ্ধি দাও, যখন তোমাকে স্মরণ করবো তখন তুমি উপস্থিত হবে। ওয়োতে গেলেই বদনাম হয়ে যাবে, ওয়ো অ্যাভয়েড করে চলো। তুমি কিচ্ছু যদি না করতে পারো, হনুমান চালিসা না করতে পারো, কালভৈরব অষ্টকম না করতে পারো, তুমি দেবী কবচ করো। দেবী কবচের মতো মানে অত ভালো জিনিস আর কিচ্ছু নেই। নমস্কার বন্ধুরা, এতক্ষণে আপনারা দেখিয়ে নিয়েছেন আজকে আমার সঙ্গে প্রধান অতিথি হিসেবে আছেন অবশ্যই অভিজিৎ শাস্ত্রীদা। নমস্কার। আচ্ছা, প্রথমেই জিজ্ঞাসা করব, এবং তোমাকে আবারও আমরা বারবার ফোন করে এই পডকাস্টে আনার কারণই হচ্ছে যে এখন একটা বোধহয় কি শনির কোনো ট্রানজিট চলছে বা কিছু নতুন গ্রহে ঢুকছে, এরকম একটা ব্যাপার আছে। আমি যদিও কিছুটাই বুঝি না, তো সেই জন্য আজকে তোমার কাছ থেকে আমিও শুনবো, আমার দর্শক বন্ধুরাও শুনতে চাইছে যে এই শনি কাদের জন্য এবার ভালো হচ্ছে আর কাদের জন্য খারাপ হচ্ছে। দেখো, বেসিক্যালি শনি এখন রাশিচক্রের লাস্ট নক্ষত্রে বকরি। আচ্ছা, রেবতী নক্ষত্রে। তো এটা অলরেডি এবার রাশিচক্রের সাইকেল কমপ্লিট করে। আচ্ছা, একটু তুমি যদি আমাদের খুলেই বলো, মানে বকরি মানে কি? খারাপ না, বকরি মানে কি, দেখো, যারা জন্মছকে বকরি গ্রহ পাচ্ছে না, তাদের ওই প্ল্যানেট রিলেটেড বা ওই হাউস রিলেটেড কিছু কারকত্ব বা কিছু জিনিস তারা পাস্ট লাইফে কমপ্লিট করেনি। আচ্ছা, বকরি গ্রহের এজেন্ডা হচ্ছে তোমাকে পারফেক্ট করা, তোমাকে প্রেসারে রেখে কাজ করানো। ওকে, ঠিক আছে, তুমি দেখবে যাদের শুক্র বকরি হয় সেই সব মানুষেরা না চট করে নিজের সম্পর্ক বলো, এই জিনিসগুলো থেকে না চট করে বেরিয়ে আসতে পারে না। আচ্ছা, মানে নিজের সম্পর্ক বলতে পারিবারিক সম্পর্ক, পারিবারিক বলো বা যে কোনো লাভ রিলেশনশিপ বলো বা বৈবাহিক সম্পর্ক বলো, চট করে বেরিয়ে আসতে পারে না, নতুনে যেতে খুব অসুবিধা হয়। শনি বকরি যাদের হয়, এই সব মানুষেরা তোমার যতক্ষণ না কাজ কমপ্লিট করবে না ততক্ষণ এরা শান্তিতে ঘুমোতে পারে না। এদের পায়ের প্রতি একটা অবসেশন থাকে, পায়ের প্রতি। আচ্ছা, শনি বকরি মানুষকে, খুব কম মানুষকে দেখবে যে পায়ে ময়লা আছে। এদের পায়ের প্রতি, জুতোর প্রতি একটা আলাদা অবসেশন কাজ করে। বৃহস্পতি যাদের বকরি থাকে তাদের দেখবে তোমার ধর্মের প্রতি, নলেজের প্রতি ওদের একটা তোমার অবসেশন কাজ করে। ঠিক আছে, কেন? ওই জায়গাটা বকরি গ্রহের এজেন্ডাই হচ্ছে তোমাকে প্রেশার দিয়ে ওই জায়গাটাকে ঠিক করাবে, তোমাকে পারফেক্ট বানাবে। ঠিক আছে, বুধ যাদের বকরি থাকে তাদের দেখবে তোমার লেখালেখি, কমিউনিকেশান, ঠিক আছে, এইগুলো নিয়ে তাদের থাকে। মানে মানে আমি যতটা বুঝছি যে তার মানে বকরি থাকা একদিক দিয়ে ভালো, মানে তাদের তুমি অনেক সিস্টেমে চলবে। ডেফিনেটলি। মার্স যাদের রেট্রোগ্রেড হয় দেখবে তাদের তোমার ভাইয়ের সাথে সমস্যা, ঠিক আছে, বা ভাইকে নিয়ে অবসেশন, বা ধরো তোমার হেলথ রিলেটেড প্রবলেম। কেন? তুমি পাস্ট লাইফে ওই জায়গাগুলোতে ফোকাস করোনি, ওই জন্য তুমি প্ল্যানেটটা বকরি পেয়েছো বা কোনো দোষ করেছো। হ্যাঁ, আচ্ছা, ওই জন্য তুমি প্ল্যানেটটা বকরি পেয়েছো। এবার ডিপেন্ডিং আপন দা ভাব, ডিপেন্ডিং আপন দা রাশি, তোমাকে সেই রকমভাবে তুমি পাবে। এবার এখন তাহলে এই অগস্টের শুরু থেকেই মানে এই ব্যাপারটা কি হচ্ছে শনির? এই ব্যাপারটা কি হচ্ছে বলতে, দেখো, এখন যেটা জিনিস হচ্ছে না, এখন দেখবে এবার, মানে আমি তোমাকে আগেও পডকাস্টে বলেছি যে রিয়েলিটি চেক হচ্ছে মানুষের, অ্যাজ পার কর্মফল। ঠিক আছে, রিয়েলিটি চেক হচ্ছে। তো রেবতী নক্ষত্র কি নতুন সাইকেলের স্টার্ট, তো অটোমেটিক্যালি যাদের কিছু তোমার নেই, যাদের আধার নেই, তারা আস্তে আস্তে বেরিয়ে যাবে, সেটা সব ফিল্ডে। আচ্ছা, কিছু মানুষের দেখবে নতুন সাইকেল চালু হচ্ছে, যারা মানে তোমাকে বলছি ধরো লম্বা স্প্যান অফ টাইম খুব ট্রাভেলের মধ্যে দিয়ে যাচ্ছিল, ঠিক আছে, তারা একটা নতুন সাইকেলের মধ্যে ঢুকবে। ঠিক আছে, যারা ধরো মোটামুটি হাওয়াতে জিনিস চালাচ্ছিল, তারাও একটা নতুন সাইকেলের মধ্যে ঢুকবে, তাদের সাইকেল ব্রেক হয়ে যাবে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে ব্যাপার। দেখো, শনি যখনই বকরি যায় না, শনি কর্মের জায়গাকে ঠিক করে। আচ্ছা, তুমি যদি ডিসিপ্লিন চলো না, এটা ইভেন ইট ইজ এ রেমেডি অলসো, যে যাদের ধরো চার্টে স্যাটার্ন বকরি আছে, তারা যদি ডিসিপ্লিন ওয়াইজ করে এবং টাইম মেনটেন করে জিনিস করে না, তারা অনেক ভালো রেজাল্ট পাবে। ওকে, যেটা একটা সময় আমি এটা করে দেখেছি। মানে তুমি বললে বিশ্বাস করবে না দাদা,
শনির রেজাল্ট দেওয়া কীরকম বলো তো, শনি তোমাকে কীভাবে করবে বলো তো, অন্য গ্রহ তবু তোমাকে স্পেয়ার করবে, শনি কিন্তু তোমাকে স্পেয়ার করবে না। শনির কাছে কিন্তু কোনো স্পেয়ারের জায়গা নেই। তুমি ধরো কোনো মার্সি নেই না, একটা টিচার তোমাকে ভদ্রভাবে বলে ছেড়ে দিল, আর একটা টিচার তোমাকে মারলো, আর একটা টিচার তোমাকে সবার সামনে অপমান করলো, শনি হচ্ছে ওইটা। তুমি করেও যাবে, নামও পাবে না, ফলও পাবে না, তোমাকে করে যেতে হবে। ঠিক আছে, তুমি যখন নিজের ওপরে ফ্রাস্ট্রেটেড, যখন তুমি মনে করে নিয়েছো আমার দ্বারা আর কিছু হবে না, এন্ড পুরো, ঠিক সেই সময় তোমার লাইফের নতুন চ্যাপ্টার শুরু হবে। আচ্ছা, এটাই হচ্ছে স্যাটার্ন, শনি এটাই কাজ করে। এখন তাহলে কোন কোন গ্রহ হিসেবে মানে শনির জন্য, মানে কোন কোন রাশির জন্য ভালো বা কোন কোন লগ্নের জন্য রাশির জন্য দেখো, মেষ রাশি অলরেডি প্রেসারে আসছে, ঠিক আছে, কেন 12th হাউসে আছে অনেক মেষ রাশির লোকেদের দেখো এখন এক্সপেন্সেস বেড়ে গেছে, ঠিক আছে, হসপিটালাইজ সিচুয়েশন বাড়িতে হয়েছে, বা নিজেদের সাথে হয়েছে, বা নিজেরা আইসোলেট হচ্ছে, বা ধরো চাকরি চলে যাবে। এবার যখন মেষ রাশিতে ট্রানজিট করবে, মিন একটা লম্বা টাইম ধরে ট্রাবলসাম পিরিয়ড গেল, তো মিন এবার আস্তে আস্তে ভালো জায়গায় চলে যাবে। এখন অনেকটা স্টেবল পজিশনে আছে, আরও স্টেবল পজিশনে চলে যাবে মিন। আচ্ছা, ঠিক আছে, ওয়ারেজ বৃষর জন্য আবার তখন এই যে যাবে বলছো, এটা কতদিন স্প্যান লাগবে? এটা এখনো ধরো তোমার মোটামুটি ডিসেম্বরে আছে হচ্ছে তোমার রাহুকেতু ট্রানজিট, তারপরে মোটামুটি সামনের বছর জুনে আছে আবার স্যাটার্নের ট্রানজিট। আচ্ছা, মানে নেক্সট এক বছরের মধ্যে বিরাট একটা পরিবর্তন আসবেই, এটা মীন রাশির জন্য। মীন রাশির জন্য। আর ঠিক আছে, এবার মেসেতে আসবে ধরো পরের বছর জুন মাসে, 27 জুন জুলাই করে মেসেতে আসবে। তো এবার সেই রকমভাবে ধরো তোমার বৃষের তখন একটু প্রেশার চালু হবে। ঠিক আছে, এবার কি হয়, এই রকম তোমার ধরো গোচর দেখছো, এবার তোমার চার্টে যে জায়গায় প্ল্যানেটারি পজিশন আছে সেই অনুযায়ী তুমি দশা মহাদশার রেজাল্ট পাবে। বক্রী গ্রহ তোমাকে অলওয়েজ প্রেসারে রেখে তোমাকে পারফেক্ট বানাতে চেষ্টা করবে। যেটা নিচস্থ গ্রহকে তোমাকে শুধু দিতে হবে, তুমি ওখান থেকে কিছু আউটকাম পাবে না। নিচস্থ গ্রহ থেকে তুমি যদি মনে করো যে আমি এখান থেকে কোনো আউটকাম পাবো, কোনো আউটকাম পাবে না। তাকে পাওয়ার দিয়েও লাভ নেই। নিচস্থ গ্রহ থেকে তোমার কিছু পাওয়ার নেই, তোমার ওর প্রতি বাকি আছে। অনেক অ্যাস্ট্রোলজার কিন্তু বলে যে তোমার বুধটা খারাপ আছে, কারণ একটা পাথর পড়ে নাও। বুধ খারাপ থাকলে পাথর পড়ো, ভালো থাকলে পড়ো না, এটা ডাজেন্ট ম্যাটার। ম্যাটারটা হচ্ছে যে তোমাকে আগে বুঝতে হবে যে তোমার যে রোগটা হয়েছে সেই রোগটা কোথা থেকে তার উৎস। আয়ুর্বেদে 3টে জিনিস আছে, বাত পিত্ত কফ। ঠিক আছে, ওইটার ওপরেই টোটাল রোগের স্ট্রাকচার ডিপেন্ডেন্ট। অ্যাস্ট্রোলজিতেও তাই। তুমি একটা প্ল্যানেটকে রেমেডি করছো, হোয়াট ইজ দ্য এজেন্ডা অফ দ্য প্ল্যানেট। সেই প্ল্যানেটের ধরো একটা প্লেসমেন্ট আছে, একটা নেচার আছে। ঠিক আছে, সে ধরো রবি তুলা রাশিতে নিচস্থ, ঠিক আছে, এবার এই রবি যদি তুলা রাশিতে 10th হাউস পেয়ে যায় তখন কি হবে? ওকে, কেন ন্যাচারাল 10th হাউসে তো রবি দিক বলি, রবি তুঙ্গ, রবি দিক বলি, রবি প্রচুর পাওয়ারফুল ওখানে। ঠিক আছে, প্লাস এখানে তোমার রবি নিচস্থ, তাহলে তখন কি ফল দেবে বলছি। ধরো তুলা লগ্ন 10ম ঘর হচ্ছে কর্কট। ঠিক আছে, কর্কটে তো রবি নিচস্থ। ঠিক আছে, কর্কট মানে 4 নম্বর ঘরে রবি সেরকম মানে নিউট্রাল হয়ে যায়, সেরকম ফলাফল দিতে পারে না, কিন্তু ওটা 10 নম্বর ঘর দিক বলি। সেক্ষেত্রে কি হয়, যেটা ইগো হয় না মানুষের, সান রিপ্রেজেন্ট ইগো। ঠিক আছে, যেটা ইগো হয় না সেটা অনেক বেড়ে যায়। কিন্তু তার সঙ্গে তো নাম যশ প্রতিপত্তিটাও রবিই দেখে। নাম যশ প্রতিপত্তি রবি ডেফিনেটলি দেখে, কিন্তু তুমি ডোনাল্ড ট্রাম্প হবে না নরেন্দ্র মোদী হবে সেটাও রবি ডিসাইড করে। যেমন স্বামী বিবেকানন্দও রবি ডিসাইড করে, একজন স্পিচ দিচ্ছে, ঠিক আছে, তার গুরুকে স্মরণ করে, তার গুরু এখান থেকে তাকে পাওয়ার দিচ্ছে, সে ওখানে স্পিচ দিচ্ছে। ঠিক আছে, সেম জিনিস আজকের ডেটে একটা জিনিস দেখো, আজকের ডেটে ডোনাল্ড ট্রাম্প লাস্ট 1 বছরে যা ডিসিশন নিচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে 10th হাউসে সান রাহু কম্বিনেশন আছে। হিটলার 10th হাউসে সান রাহু কম্বিনেশন, নেতাজি সুভাষচন্দ্র বোস 10th হাউসে সান রাহু কম্বিনেশন। ঠিক আছে, 3 জনেই দেখো কিন্তু শিখরে গেছে, একদম সুপার ফিগার, মানে আর কোনো কথা হবে না, শিখরে গেছে, কিন্তু 3 জনেরই শেষ কিন্তু খুব খারাপ। ডোনাল্ড ট্রাম্পেরও শেষ দেখতে পাবে আগামী কিছু মাসে। ঠিক আছে, হিটলারেরও শেষ সবাই দেখেছে, নেতাজি সবাই জানে। ঠিক আছে, মিস্ট্রি। দেখো, তোমাকে গ্রহ দিক বলি হচ্ছে মানে কি বলো তো, তোমার কাছে লাইফের এজেন্ডা খুব ক্লিয়ার,
তোমার গোল খুব ক্লিয়ার। তোমার যদি ধরো দিকবলি গ্রহর তোমার দশা চলছে না, তোমার কাছে লাইফের এজেন্ডা খুব ক্লিয়ার যে আমি কি করতে চাইছি আর আমি কি করতে পারবো, কেন তোমার কাছে তখন পুরো ডাইরেকশনাল স্ট্রেংথ আছে, সবার সাপোর্ট আছে। হোয়ারেজ ওইটাই যদি দৃক গ্রহের চলে, দিক আর দৃক কিন্তু আলাদা, সেখানে তুমি কিছু করতে পারবে না। ওকে, কেন করতে পারবে না? কেন? দৃক হচ্ছে যে সব গ্রহের দৃষ্টি তোমার উপরে আছে, ঠিক আছে? আজকে ধরো তুমি আমি বসে কথা বলছি, ঠিক আছে, একজন এলো এসে ইন্টারাপ্ট করলো, আর একজন এসে ইন্টারাপ্ট করলো, এরকম যদি 10 জন এসে ইন্টারাপ্ট করে তাহলে প্রোগ্রামটাই হবে না। কথা বলতে কি ইচ্ছে করবে তখন? না। করবে না তো। দৃক যার, দৃক গ্রহ যার, তার ওইটাই। 6টা বলের মধ্যে দিকবল, দৃকবল এরকমভাবে 6খানা বল আছে। দিকবল হচ্ছে যেটা প্ল্যানেটটা সবচেয়ে স্ট্রং প্ল্যানেট বা সবচেয়ে উচ্চ স্থানে যাবো সেটা হচ্ছে দিকবলি। যেমন তোমার মঙ্গল হচ্ছে মকর রাশিতে দিকবলি, রবি হচ্ছে মকর রাশিতে দিকবলি, শনির ঘরে গিয়ে তারা দিকবলি হচ্ছে। কেন হচ্ছে? কেন? মঙ্গল হচ্ছে তোমার জমিতে কাজ করা প্ল্যানেট, গ্রাউন্ড ওয়ার্কার, আর সান হচ্ছে সেলফ স্যাক্রিফাইস করে। রবি যারা বড় বড় জায়গায় গেছে, যারা বড় বড় সাধু সন্ন্যাসী, যারা পৃথিবীকে দিক নির্দেশনা দিয়েছে, তাদের সবারই রবি স্ট্রং। কেন? একটা জিনিস দেখো, তুমি যদি গিয়ে, তুমি যখনই কোথাও গিয়ে স্বার্থপর হয়ে যাবে না, তুমি কিন্তু আর কিছু করতে পারবে না। তুমি যতক্ষণ মানে ধরো তুমি সবার জন্য ভাবছো, সবার জন্য করছো, সেখানে তো তোমার কিছু হলেও সেলফ স্যাক্রিফাইস আছে, ঠিক আছে? মকর রাশির যে ঘর, মকর রাশির ঘরটাকে কি বলা হয়েছে? মকর রাশির ঘরে বলা হয়েছে প্রথম কথা সেলফ স্যাক্রিফাইস, দ্বিতীয় কথা হচ্ছে তোমাকে সময় আর শ্রম ফালতু ব্যয় করতে হবে, অন্যের জন্য ব্যয় করতে হবে, ঠিক আছে? তাই সেইখানে গিয়ে দেখো দুটো প্ল্যানেট দিকবলি হচ্ছে, আবার বৃহস্পতি ওইখানে গিয়ে নিচস্থ হয়ে যাচ্ছে। তাহলে একটা জিনিস বলো দাদা, সেটা হচ্ছে মানে কিছুদিন ধরে আমরা কিন্তু এই টপিকটার উপর ভীষণভাবে দেখতে পাচ্ছি যে বলছে নাকি বৃষ বা সিংহ বা মেবি তোমার মিন, এই রকম 4টে রাশির জন্য নাকি খুব ভালো সময় আসতে চলেছে। এটা কতটা সত্যি? ভালো সময় অনেক কিছুর উপর ডিপেন্ড করে, ভালো সময় খারাপ সময় অনেক কিছুর উপর ডিপেন্ড করে আসে। ধরো আমি তোমাকে একটা জেনারেল প্রেডিকশন দিয়ে দিলাম রাশি ওয়াইজ যে এই রাশির ভালো, এই রাশির খারাপ, তো সেটা 1/12 চান্স, মানে 1/12 লোকের হবে। এবার তার মধ্যে তো সবারই তো সমান নয়, তোমার দশা আলাদা, আমার দশা আলাদা, আমার প্রত্যন্তর আলাদা, তোমার প্রত্যন্তর আলাদা, ঠিক আছে? আমার ডিটেন আলাদা, তোমার ডিটেন আলাদা, সবারই ডিপেন্ডিং আপন দ্য চার্ট সবারই আলাদা, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের চার্ট আলাদা, কোনো ইন্ডিভিজুয়ালের চার্ট এক নয়। D1-এ হয়তো তুমি যেদিনকে জন্মেছো আমিও সেদিনকে সেই সময়তে জন্মেছি, কিন্তু তুমি যখন D60 অবধি চলে যাবে না, তখন দেখবে অনেক কিছু জিনিস আলাদা হয়ে গেছে, ঠিক আছে? এটা এই লগ্ন চার্ট থেকে আর D60 হচ্ছে একটা জার্নি, জানো তো? কোনো মানুষ যদি বলে না আমি এই জার্নিটাকে একদিনে আমার সব জিনিসটা চাই, তুমি কোনোদিন করতে পারবে না, ম্যাজিক সম্ভব না, তুমি কোনোদিন করতে পারবে না। কেন পারবে না? দেখো তুমি যে কোনো ডিভিশনাল চার্টে যাও, ঠিক আছে? ডিভিশনাল চার্টগুলো কি তোমাকে আরও বেশি ক্ল্যারিটি দেওয়ার জন্য। তুমি যে কোনো ডিভিশনাল চার্টে যাবে, রেমেডি কিন্তু হবে তোমার লগ্ন চার্ট থেকে। তুমি যে সময় জন্মেছো সেই সময়কার চার্ট থেকেই কিন্তু তোমার রেমেডি হবে, রেমেডি কিন্তু আদার্স চার্ট থেকে হবে না। এবার এই যে D1 থেকে D60 অবধি যে জার্নিটা, যখন তুমি গিয়ে ফাইনালি তোমার পাস্ট লাইফ জানবে, ঠিক আছে, সেটা জার্নিটা একদিনের জার্নি নয়, তার জন্য তোমাকেও সাথে 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 ডেভেলপ হতে হবে। তুমি সেই ডেভেলপটা কি? ডেভেলপটা কি দেখো, এক তো তোমাকে অনেক বেশি ডিসিপ্লিনে আসতে হবে, তোমাকে নিজের পুণ্য বাড়াতে হবে, ঠিক আছে? তুমি যদি দেখো ত্রিকালদর্শী কে হয় বলো তো? যে সেই ডিসিপ্লিনের মধ্যে গিয়ে কঠোর সাধনা করেছে, তবেই সে দেবী দেবতার দর্শন পেয়েছে, তবেই সে ত্রিকালদর্শী হয়েছে। যে ধরো সব সাধনা করছে, সব সাধনা 4টিখানি ব্যাপার না, ঠিক আছে? একটা রাত্রির মধ্যে তোমার মরণ বাঁচন ডিসাইডেড। তুমি যদি সমস্ত প্রসেস করে তুমি সিদ্ধি পেলে, তাহলে শিবের মধ্যে তোমার মধ্যে কোনো তফাৎ নেই। আর তুমি যদি ওইটুকু সময়ের মধ্যে ভয় পেয়ে গেলে, ঘাবড়ে গেলে, তো ওইখানে তোমার বডি পড়ে যাবে। কিন্তু এখন তো সব তান্ত্রিকরাই রীতিমতন দাবি করে যে সব সাধনা করেছে। অত সোজা সব সাধনা? শাস্ত্রে যে ব্যাখ্যাটা রয়েছে, সাপে কাটা বডি আসতে হবে জলে ভেসে, আচ্ছা, ঠিক আছে? এবং তোমার চতুর্দশী তিথি একটা আছে, একটা বোধহয় একাদশী তিথি আছে, ঠিক আছে? এই তিথি হতে হবে, সেই বডিকে তুলে এনে তাকে চান করিয়ে, তাকে রিচুয়াল বিভিন্ন রকম করে
দিয়ে তারপরে তার উপরে বসে করতে হবে। তারপর তো আনুষঙ্গিক আরও জিনিস আছে, সেগুলো করে প্রথমে আসবে যোগিনীরা। আগে তো বিভিন্ন রকম তোমাকে ভয় দেখানো হবে। তুমি দেখতে পাবে, ধরো তুমি সংসারী মানুষ, ঠিক আছে, তুমি সংসারী মানুষ কিন্তু তুমি সাধনা করতে করতে অনেক দূর এগিয়ে গেছো। তো প্রথমে তো তুমি দেখতে পাবে নিজের বাড়ির লোক তোমাকে ডাকছে। আচ্ছা, সাধনা করার সময়? হ্যাঁ, ওইখানে এসে তোমার বাড়ির লোক ডাকছে, ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে ইন্টারাপ্ট করবে এনিহাউ। বাবা মার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ, তুমি এক্ষুনি চলো, না গেলে কিছু হতে পারে, পুলিশ আসছে। সব সাধনা তো অ্যাকচুয়ালি এখন তো ব্যান্ড, এখন ইল্লিগাল। তোমাকে বিভিন্ন রকমভাবে আগে ট্র্যাপ করবে, ঠিক আছে। তারপরে ধরো কোনো হেভি জীবজন্তু আসছে, ধরো বাঘ আসছে, গর্জন শুনতে পাবে, কিছু শুনতে পাবে, তার মহাপ্রলয়ের মতো গর্জন শুনতে পাবে। তুমি এত কিছুর পরেও যদি বসে থাকো, ঠিক আছে, তারপরে ধীরে 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 যোগিনীরা আসা চালু করবে, ঠিক আছে। এক একটা যোগিনী আসবে, এক একটা করে সিদ্ধি দেবে তোমায়। লাস্টে তুমি দেবীর দর্শন পাবে। এবার তারপরেও ওইখানেও লাস্টেও তোমার টেস্ট আছে, তোমার কি চাই। তোমাকে সমস্ত পার্থিব সুখ দিয়ে ভরিয়ে দেবো, নাম যশ খ্যাতি প্রতিপত্তি দিয়ে দেবো। আগে এইটাই বলে। তারপরে যদি তখনও যদি সাধক নিজের জায়গায় টিকে থেকে বলে যে না, আমার ওসব কিচ্ছু নাম যশ খ্যাতি প্রতিপত্তি অর্থ এসব আমার কিচ্ছু চাই না, আমার শুধু সিদ্ধিটুকুনি চাই, ঠিক আছে, আমাকে এতটুকু সিদ্ধি দাও, যখন তোমাকে স্মরণ করবো তখন তুমি উপস্থিত হবে, ঠিক আছে, তখন দেবী প্রসন্ন হয়ে তখন দেবী দেবে। এত সোজা নয় সব সাধনা করে তুমি সিদ্ধি। কিন্তু এটাও সত্যি, মানে এই অবধি সত্যি মানুষ পৌঁছতে পারে বা এটা হয়? দেখো, এই অবধি কে পৌঁছতে পারবে? যারা এই অবধি পৌঁছতে গেলে না, প্রথম কথা তোমাকে একটা ডিট্যাচমেন্ট রাখতে হবে। তোমার মনোভাব দুর্বল হলে হবে না। তোমার যদি ধরো বাড়ির লোকের সাথে তোমার অ্যাটাচমেন্ট থাকে, তোমার যদি ধরো তুমি মানসিকভাবে লোকের সাথে এখনো অ্যাটাচ, তুমি যদি মানসিকভাবে দুর্বল হয়ে যাও, তুমি পারবে না। তারপরে একটা এইরকম জায়গায় বা কোথায় পাবে এরকম নদী দিয়ে? ধরো দেখো, যাদের কপালে থাকে আর যাদের করবার হয়, তারা ঠিক ব্যবস্থা করে তাদের কপালে হয়েও যায়। আচ্ছা, তাদের হয়েও যায়, হয় নাকি? নিশ্চয়ই হয়, নিশ্চয়ই হয়। এখনো তো অনেক অনেক তোমার প্রত্যন্ত ভারতবর্ষের অনেক প্রত্যন্ত জায়গায় এখনো হয়, কিন্তু সেটা তার গুরুও সেরকম আর সেও সেরকম। সে ওই সব সাধনা করবার আগে সে অনেক সিদ্ধি লাগিয়ে রেখেছে, যেমন ধরো কেউ ধরো অষ্টভৈরব সিদ্ধি করছে, অষ্টভৈরব সিদ্ধি ওরকম তো ইজিভাবে হবে না, পুরো প্রসেস আছে, তোমাকে প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। এবার অষ্টভৈরব সিদ্ধি করতে হলে সব ভৈরব তো শান্ত নয়। যেমন সাপোজ বলছি কালভৈরবকে তুমি যদি কালভৈরব তোমাকে সাক্ষাৎ দর্শন দেয়, তুমি সহ্য করতে পারবে না, এত পাওয়ারফুল পারবে না, ফেটে যাবে, পারবে না। কিন্তু যারা কালভৈরব সাধনা করেছে, ওর কিছু সিমটমস আছে যে তোমার ইষ্ট তোমার প্রতি প্রসন্ন হচ্ছে। প্রথমে তো ঘরে বসে হয় না, তোমাকে শ্মশানে জায়গা করে নিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে তোমার ওই যখনই তুমি করবে, একটা 1 রাত্রিরের হয়, ঠিক আছে, একটা 3 রাত্রিরের হয়, আর একটা লম্বা ফেজের হয়। 3 দিনেরটা যখন করবে না, প্রথম দিন বাদ দিয়ে পরের দিন কোথা থেকে বড় বড় কুকুর আসবে কালো। তুমি যে ভোগটা দিয়েছো ওই ভোগটা ওরা খাবে, তারপরে ওই ভোগটা তোমায় খেতে হবে। বাবারে, ঠিক আছে, এইটাই হচ্ছে তোমার জিনিস যে তুমি সাধনার দিকে ঠিক দিকে যাচ্ছ না ভুল দিকে যাচ্ছ। কালভৈরবও অত ইজি নয়। এবার অষ্টভৈরবের মধ্যে সব ভৈরব তো শান্ত নয়, সবাই মানে ভৈরব কেন? ভৈরব রাগের জন্যে, উগ্র স্বভাবের জন্য ভৈরব, ঠিক আছে। বটুক ভৈরব আর হচ্ছে কাল ভৈরব, এই দুটো খুব প্রচলিত। এর বাইরেও যে ভৈরবগুলো আছে সেগুলো অত প্রচলন নেই, কেন সেগুলো কেউ সিদ্ধি লাগাতে পারে না। কিন্তু এই যে এই কাল ভৈরবের তাবিজ বানিয়ে দিচ্ছে বা এই যজ্ঞ করে দিচ্ছে, কাল ভৈরবের তাবিজও বানাতে হবে না, যজ্ঞও করতে হবে না, দশমহাবিদ্যাও করতে হবে না। শুধু কাল ভৈরব অষ্টকম পাঠ করুক, কেউ রেগুলার পাঠ করুক, সে নিজে বুঝতে পারবে। কাল ভৈরব অষ্টকম নিজে পাঠ করতে, একদম নিজে পাঠ করুক। হনুমান চালিসা নিজে পাঠ করুক। তাকে যদি শত্রু তার দিকে তাকায়, তুমি বলবে কালভৈরব অষ্টকম পাঠ করুক। শত্রু যদি তার ক্ষতি করবো মনে করে, শত্রুর আগে ক্ষতি হবে। আচ্ছা, পাঠ করা আর শোনা এই দুটোর মধ্যে কতটা
পার্সেন্টেজ? দেখো এখন যে পরিমাণ দুনিয়া ফাস্ট হয়ে গেছে, তোমার ধরো 7টায় অফিস, তুমি ঘুম থেকে উঠছো 5:30টায়, ঘরের কাজ করে তোমাকে বেরোতে হবে 6:30টার মধ্যে, তোমার কাছে টাইম নেই। তুমি শোনো, তুমি যে জিনিস কতটা এফেক্ট তাতেও এফেক্ট পাবে, তুমি শুনলেও এফেক্ট একদম 100% পাবে। তুমি যে শুনছো, তুমি প্রথম দিন শুনবে, প্রথম দিন আমরা কোনো গান শুনি অত লাগে না, তারপর ওটা যদি আমরা ডিসিপ্লিন ওয়াইজ শুনি, ওটা যদি রেগুলার আমরা শুনি, তখন দেখবে জিনিসটা তোমার মধ্যে বসছে, ওই ভাইব্রেশনটার ভিতরে চলে তোমার মধ্যে বসছে, ঠিক আছে? এবার ওটা তোমার সাবকনসিয়াসে অটোমেটিক চলে আসবে। এটা ভুল কথা যে শুনলে হয় না, পাঠ করলেই হয়, এটা ভুল কথা। এই যে ধরো দেবী কবচ, দেবী কবচ যারা রেগুলার বেসিস পাঠ করে, যে ত্রিসন্ধ্যা করে সে ছেড়ে দাও, সে মানে তার কাছে অটোমেটিক সিদ্ধি এসেছে, তাকে সিদ্ধ যোগী বা সিদ্ধ মহাপুরুষ হতে হবে না। যে ত্রিসন্ধ্যা করে না দেবী কবচ, সে অটোমেটিক্যালি, সে যদি বলে দেয় এটা হবে তো হবে, যে বলে দেয় হবে না তো হবে না। দেবী কবচে আমার কথা না, মার্কেন্ডীয় ঋষির কথা। উনি বলছেন দেবী কবচ যদি কেউ নিত্য পাঠ করে, ঠিক আছে, ভূত পেশ পিশাচ যক্ষ গন্ধর্ব ব্রহ্ম রাক্ষস তার দর্শন মাত্রতে নষ্ট হয়। যত রকম ষটকর্মের ক্রিয়া আছে সেই ব্যক্তির দর্শন মাত্রতে নষ্ট হয়। এত পাওয়ারফুল, এত পাওয়ারফুল। এটা কতদিন মিনিমাম এই রিচুয়ালটা করা উচিত? এটা দেখো, দেবী কবচ যখন তুমি চালু করবে না, তোমার লাইফে অনেক কিছু উল্টোপাল্টা জিনিস ঘটবে। আচ্ছা, তোমার লাইফ পুরো আপসাইড ডাউন হবে, ঠিক আছে? ওই ফেজটা তোমাকে সহ্য করতে হবে। এটা কতদিনের ফেজ? 1 বছর? এটা ধরো তুমি স্টার্ট করলে তো কারুর মোটামুটি ধরো ডে 1 থেকে চালু হয়ে যায়, কারুর আবার 15 দিন 20 দিন লাগে, মানে তার চাকরি চলে যেতে পারে, হ্যাঁ, সাডেন মানে তোমার এমন সমস্যার মধ্যে তুমি পড়বে না, তোমার আর বিশ্বাস উঠে যাবে, তোমার বিশ্বাস উঠে যাবে। কিন্তু তারপরেও যদি তুমি টিকে থাকো, তারপরেও যদি তুমি কন্টিনিউ করতে থাকো এই জিনিসটাকে, ঠিক আছে, মানে আমি তোমাকে বলে বোঝাতে পারবো, তুমি অলৌকিক শক্তির অধিকারী হবে। হ্যাঁ, এইটা নয় তুমি ঘরে বসে বললে আমার বিরিয়ানি খাওয়ার ইচ্ছে, বিরিয়ানি তোমার কাছে চলে এলো, সেইটা নয়। কিন্তু এতটুকু আমি তোমাকে বলতে পারি, কোনো মানে তন্ত্রক্রিয়া বলো, কোনো রকম তোমার মানে এই যে বলে না প্রেত চালান করে দিয়েছি, এই চালান করে দিয়েছি, ওই করে দিয়েছি, এই সব বলো, কোনো রকম কোনো জিনিস শত্রু থেকে বলো বা ভূত প্রেত পিশাচ বলো, কোনো রকম কোনো জিনিস তোমাকে টাচ করতে পারবে না। ওকে, এগুলো আমাদের শাস্ত্রতে আছে। আমরা শাস্ত্র দেখো, একটা জিনিস কি জানো তো, আগে আজ থেকে 30 বছর 40 বছর আগে রেস্টুরেন্টের এত কনসেপ্ট ছিল না, 10 মিনিট ডেলিভারির এত কনসেপ্ট ছিল না। মানুষের খিদে পেলেও মানুষকে আধ ঘন্টা 1 ঘন্টা অপেক্ষা করে ঘরে রান্না করেই খেতে হতো। আজকের ডেটে সব জিনিসটা হাতের কাছে, ঠিক আছে? তো সেই এখন যোগ্য করে দিচ্ছে, এই করে দিচ্ছে, করে দিলে হয়ে যাবে। এবার লাগলে তাক, না লাগলে তুক। না লাগলে তাক, না লাগলে তুক না। ব্যাপারটা হচ্ছে যে তোমার পুণ্য কতটা আছে। দেখো, সমস্ত কিছুর ঊর্ধ্বে দাদা একটাই কথা হচ্ছে তোমার পুণ্য কতটা আছে, তোমার ভাগ্যে আছে কিনা সেটা। তোমার পুণ্য কতটা, তোমার যদি পুণ্য না থাকে তুমি ফলিত করাতে পারবে না। পুণ্য বাড়ানোর উপায় কি? মানে আমি জানি যদিও তোমার এরকম একটা দেখো গ্রুপ আছে এবং তার লিংকটাও অবশ্যই আমরা নিচে দিয়ে দেব। পুণ্য বাড়ানোর উপায় দেখো, পুণ্য বাড়ানো যে যার মতো নিজের জায়গায় করতে পারে, ঠিক আছে? এক তো তুমি ধরো দান করছো, মানে এক কথায় সেবা করা। হ্যাঁ, তুমি যে কোনো দান করছো, ধরো তুমি মন্দিরের বাইরে কোনো কেউ বয়স্ক বসে আছে, ভিখারি বসে আছে, তুমি তাদেরকে দান করছো, তুমি ধরো গেট কিপারকে দান করছো, এগুলো তো এক প্রকার হয়ে গেল। তুমি ধরো প্রকৃতিকে সেবা করছো, যে কোনো অর্থে তুমি প্রকৃতিকে সেবা করছো, সেটা তোমার হতে পারে তুমি গাছ লাগিয়ে সেবা করছো, তুমি ধরো পশু পাখিদের দানা দিয়ে সেবা করছো, ঠিক আছে? তুমি ধরো আমাদের বাড়ির কাছে গঙ্গা, ঠিক আছে, তুমি ধরো গঙ্গাতে নিজের সামর্থ্য অনুযায়ী 8-10 কিলো ফটকিরি ফেলে দিচ্ছ, সেটাও তো জলটাকে পরিষ্কার করছে, সেটাও এক প্রকার সেবাই হলো, ঠিক আছে? এমন কিছু জিনিস করো যে জিনিস থেকে তোমার রিটার্ন পাওয়ার কিছু নেই, দ্যাট উইল বি কাউন্টেড অ্যাজ পুণ্য। তুমি কারুর ধরো সাপোজ তুমি কোনো হসপিটালে গেছো, ঠিক আছে, কোনো মানুষ তোমার থেকে সাহায্য চাইছে, যে কোনো পরিমাণে সাহায্য হতে পারে, যে দাদা আমাকে একটু টিকিট করিয়ে দেবেন, দাদা এইটা একটু দেখে বলে দেবেন। তুমি তাকে সমস্ত দেখে বলে বুঝিয়ে দিলে, ওই 5 মিনিট যেটা করলে না, ওইটাও কিন্তু সেবা, ওইটাও কিন্তু তোমার পুণ্যতে কাউন্ট হবে, ওটাও কাউন্ট হবে, ওটাও কাউন্ট হবে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দাদা, সেটা হচ্ছে অনেকে বলে কিন্তু যে একদম অর্থ দেওয়া উচিত নয়, তাই নাকি মা লক্ষ্মী বেরিয়ে যায়, এটা কতটা সত্যি? এরকম কোনো কিছু নেই। একটা জিনিস বলছি,
মানুষের জীবনে 3টে জিনিসে মানুষের চলে, একটা হচ্ছে রোগ ঋণ শত্রু, একটা হচ্ছে তোমার বিগেস্ট ফিয়ার, আর একটা হচ্ছে তোমার আমাদের 12th হাউস, মানে যে সমস্যার কোনো সমাধান নেই। ওকে, ঠিক আছে, বা সাডেন লস বা সাডেন এক্সপেন্স। 6 নম্বর ঘর হচ্ছে রোগ ঋণ শত্রু, 8 নম্বর ঘর হচ্ছে তোমার বিগেস্ট ফিয়ার বা তোমার মানে ধরো হিডেন জিনিস, আর 12 নম্বর ঘর হচ্ছে তোমার লস, সাডেন এক্সপেন্স, এইগুলো আইসোলেশন। তা তুমি এটাকে মজবুত করবে কি করে? তোমার যদি 12 নম্বর ঘরের দশা আসে, ঠিক আছে, বা যদি ধরো তোমার 12 নম্বর প্ল্যানেট চলছে, তো তোমাকে ওপর থেকেই সাহায্য নিতে হবে, আকাশ থেকেই তোমাকে সাহায্য নিতে হবে। সেক্ষেত্রে তোমাকে ডেলি মন্দির যেতে হবে, তোমাকে পয়সা দিতে হবে। ঠিক আছে, ধরো তোমার 8 মানে নম্বর, পয়সা দিতে মানে প্রণামী বক্সে টাকা দিতে হবে, প্রণামী বাক্সেতেও দিতে পারো, তুমি পয়সা না মানুষের দিয়ে, সেবাও করতে পারো। তুমি পয়সা না দিয়ে তুমি কোনো হাতে করে ফল মিষ্টি নিয়ে গেলে সেটাও করতে পারো, কোনো ফুল নিয়ে গেলে সেটাও করতে পারো, সেটা একটা হয়ে গেল। তোমার যদি ধরো 8 নম্বর ঘরের আসছে, যেটা তুমি জানো না, তুমি ওই সমস্যার জন্য তুমি রেডি নয়। ঠিক আছে, তুমি একটা লোন নিয়েছো, চেক বাউন্স হয়েছে, তুমি জানো ব্যাংক থেকে লোক আসবে বা আমাকে ফোন করবে, সেটা তুমি প্রিপেয়ার্ড, কিন্তু 8 নম্বর ঘরেতে তুমি প্রিপেয়ার্ড নয়। ঠিক আছে, তাহলে তোমাকে সেই রকম ইন্টেন্স জিনিস করতে হবে, ইন্টেন্স সাধনা করতে হবে। ঠিক আছে, অটোমেটিক্যালি দেওয়ার ক্ষেত্রেও তোমাকে সেই রকমভাবে দিতে হবে। ঠিক আছে, আর 6 নম্বর ঘরে কি? 6 নম্বর ঘরে হচ্ছে রোগ ঋণ শত্রু কোর্ট কেস। ঠিক আছে, ধরো কোর্ট কেসে পয়সা বেরোচ্ছে, রোগ ঋণ শত্রুতে পয়সা বেরোচ্ছে। ঠিক আছে, এবার একটা জিনিস দেখো, ধরো আমি একটা অটো নিয়ে আসছি, 10 টাকা ভাড়া, 15 টাকা ভাড়া, সে অটোটা বললো দাদা 50 টাকা ভাড়া। আমি জানি না, তার সাথে আমি তর্ক করলাম, কেন 50 টাকা ভাড়া দেবো, এত বেশি কেন নিচ্ছ? ঠিক আছে, জেনারেলি মানুষ করে থাকে। একটা রিক্সাওয়ালা, একটা অটোওয়ালা বা একটা কেউ রাস্তায় বসে কাপড় বিক্রি করছে বা কিছু বিক্রি করছে, সে যদি তোমার থেকে 20-50 টাকা 100 টাকা বেশি নেয়, ঠিক আছে, তাতে কিন্তু তোমার কিচ্ছু এসে যাবে না। ওয়্যারঅ্যাজ সেই জায়গায় তোমার যদি শরীর চলে যায়, তোমার যদি মান সম্মান প্রতিপত্তি চলে যায়, তোমার যদি বাড়ি ঘরদোর চলে যায়, তাহলে তোমার কত বড় লস। অনেক বেশি। তোমার থেকে যদি কেউ পয়সা নিয়ে যাচ্ছে না, তুমি কারুকে ধার দিয়েছো, সে পয়সাটা দিল না, তুমি জানবে তোমার অনেক সস্তাতে তুমি নিপটে গেছো, অনেক সস্তাতে চলে গেছো তুমি। সেই জায়গায় তোমার যদি সম্পত্তি চলে যায় না দাদা, এখন তুমি সম্পত্তি করতে পারবে না। আজকে নিয়ে চলে গেল, কালকে তো করতে পারবে না, সম্ভবই না। পয়সা তুমি কামিয়ে নিতে পারবে। আজকে যদি তোমার মান সম্মান চলে যায়, খুব কম করে হলেও তোমাকে 1 বছর তো আইসোলেট হয়ে যেতেই হবে। ঠিক আছে, আজকে যদি তোমার শরীর চলে যায়, তোমার পয়সাও গেল, শরীরও গেল, তুমি কাজ করবে কি করে? সেই ক্ষেত্রে যদি তোমার থেকে পয়সা যায় না, তুমি জানবে ঠিক আছে, চলো তুই আমার পাপই নিয়ে যাচ্ছিস, তুই আমার পুণ্য নিয়ে যাচ্ছিস না, তুই আমার পাপটাকেই নিয়ে যাচ্ছিস। আচ্ছা, একটু একদম আমি জিস্টে বলি, সেটা আপনাদেরকেও বলি, সেটা হচ্ছে ডেফিনেটলি আমাদের স্যারের একটা নিজস্ব হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে এবং সেখানে উনি রেগুলার বিভিন্ন রকমের প্রেডিকশন দিয়ে থাকেন এবং সেগুলো খুবই সহজ, মানে কি দান করবেন বা কি মিউজিক শুনবেন, অর্থাৎ মিউজিক থেরাপি। কারণ উনি পঞ্চতত্ত্ব নিয়ে কিন্তু বহু বছর ধরে রিসার্চ করছেন এবং বহু শয়ে মানুষ তাতে উপকৃত হয়েছেন। তো আমি দাদা একদম জিস্টে একটু তোমার কাছ থেকে জানতে চাইবো, কারণ আমাদের হাতে সময় যেহেতু কমই থাকে প্রোগ্রামে, সেটা হচ্ছে অ্যাটলিস্ট 2-3টে তুমি মিউজিক থেরাপির নাম বলে দাও যেগুলো প্রত্যেকদিন শোনা উচিত বা পাঠ করতে পারলে তো খুবই ভালো, এবং কয়েকটি দান যেগুলো সবার জন্য প্রযোজ্য, সেটা যদি একটু বলো। এবং 3 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে অনেকে বলে যে কোনো মন্ত্র বা এই যে হনুমান চল্লিশা বা যেগুলো আমরা পড়ে থাকি বা শুনে থাকি, নাকি 3 বার করলে তাহলেই তার প্রপার এফেক্ট হয়, এটা কতটা সত্যি? দেখো, তোমার 3 নম্বর প্রশ্ন থেকে বলি, 3 বার করলে কিছুই নয়, তুমি একটা জিনিস একটানা 3 বার করছো, ঠিক আছে, সেটার একটা আলাদা এফেক্ট আছে। এবার হনুমান চালিসার ক্ষেত্রে বা কালভৈরব অষ্টকমের ক্ষেত্রে বা বিভিন্ন পাঠের ক্ষেত্রে তুমি কি চাইছো তার উপর ডিপেন্ড করে কত নাম্বার অফ পাঠ তুমি করবে। আচ্ছা, ঠিক আছে, জেনারেলি 3 বার ইজ গুড। কালভৈরব অষ্টকম খুব ফিয়ার্স এনার্জি, 1 বার ঠিক আছে, বা 2 বার, সকালে 1 বার, সন্ধ্যেবেলা 1 বার, ঠিক আছে। ঠিক আছে, আদারওয়াইজ হনুমান চালিসা যদি তুমি করো 3 বার করো। ঠিক আছে, আমি এই লাস্ট বেনারস গেছিলাম, আমি ওখানে বসে 11 বার পাঠ করলাম, আমার টাইম হাতে কম ছিল, আমি 11 বার পাঠ করলাম সংকট মোচনে বসে, ওটা তো মানে আলাদাই এনার্জি। এবং এই ক্ষেত্রে বলি, সেটা হচ্ছে এই যে আমরা দেখে থাকি আর কি ইউটিউবে, রসরাজের একটা অন্য স্টাইলে হনুমান চল্লিশা পাঠ আছে, আবার অন্য কারোর অন্য স্টাইলে আছে, তো কোনটা মেনটেন করা উচিত? দেখো, তুমি আলাদা আলাদাভাবেও করতে পারো,
তুমি রসরাজেরটাও করতে পারো, তুমি নিজের হিসেবেও করতে পারো, প্রোভাইডেড উচ্চারণটা যেন পরিষ্কার থাকে। ঠিক আছে, একদম বাংলাতে যেটা লেখা আছে, একদম বাংলাতে, মৈথিলি বাংলাতে বলছি না, যেটা একদম বাংলাতে আছে আমি সেটা নাই বলবো করতে, তাতে অনেক ক্ষেত্রে প্রোনাউন্সিয়েশন চেঞ্জ হয়, মানেগুলো পাল্টে যায়। তুমি একদম যেটা মৈথিলি বাংলাতে আছে, এখন ছোট ছোট বই পাওয়া যায় মৈথিলি বাংলার, ওইটা করবে, ওটাতে একদম হিন্দি উচ্চারণটাই বাংলাতে করা আছে, ওটা অনেক ক্ষেত্রে অনেক সুবিধে হয়ে যাবে। ঠিক আছে, এটা গেল 1 নম্বর। দ্বিতীয়, তুমি যদি মিউজিকের কথা বলো, যাদের ধরো মানে শত্রু বা এইসব রিলেটেড যাদের প্রবলেম, তারা রাগ ভৈরবী শুনুক। ঠিক আছে, আগেও বলেছি তোমার চ্যানেলে। আচ্ছা, আজকাল দেখবে এখন খুব একটা বাচ্চাদের মধ্যে কমন প্রবলেম হচ্ছে অটিজম বা ADHD। ঠিক আছে, ওদের জন্য ধরো রাগ মধুমন্তী, রাগ বসন্ত, মেঘ মালহার, এইগুলো শোনাক বাবা মা, রেজাল্ট পাবে, খুব ভালো রেজাল্ট আছে। আচ্ছা, তোমার যদি ধরো কিছু পাওয়ার আছে, প্রাপ্তির আছে, হচ্ছে না, ঠিক আছে, বা ধরো তোমার শ্বশুরবাড়ির সাথে ঝামেলা চলছে বা বাবা মায়ের সাথে ঝামেলা চলছে, কথা মানছে না, তার জন্য হচ্ছে রাগ কোমল, খুব ভালো রেজাল্ট দেয়। ঠিক আছে, কেতু রিলেটেড প্রবলেম, মানে ধরো তোমার লাস্ট মিনিট ফেলিওর হচ্ছে, ঠিক আছে, তোমার সব এগিয়ে গিয়ে লাস্ট মিনিট ফেলিওর হচ্ছে, রাগ তানপুরা না হলে রাগ যোগ, এগুলো শুনুক, খুব ভালো মানে খুব ভালো রেজাল্ট পাবে। আর যদি ধরো লম্বা টাইম ডিলে চলছে, স্যাটার্ন রিলেটেড প্রবলেম হচ্ছে, তাহলে রাগ আশাবরী না হলে রাগ নীলাম্বরী। যাদের স্যাটার্ন রাহু আছে, নীলাম্বরী খুব ভালো কাজ করে। ওকে, চারটে যাদের স্যাটার্ন রাহু কম্বিনেশন আছে, রাগ নীলাম্বরী খুব ভালো কাজ করে। আর তোমার ইয়ের ক্ষেত্রে বিষ্ণু সহস্রনাম, বিষ্ণু সহস্রনাম তো মাস্টার অফ অল। বিষ্ণু সহস্রনাম কেউ যদি করতে পারে, সেটা মাস্টার অফ অল। তুমি মাস্টারটাই ছেড়ে দিচ্ছিলে কেন আমার দর্শক? বিষ্ণু সহস্রনাম তো আমি তো সবসময়তেই বলি, দেখো, মানুষ যদি করতে পারে ভালোভাবে, তাহলে সব রেমিডিই কাজ করে। কিন্তু হচ্ছে তোমার ডিসিপ্লিন। দেখো, তুমি একটা প্রবলেমের মধ্যে 15 বছর ধরে আছো, তুমি এক্সপেক্ট করতে পারো না 15 দিনে তুমি চেঞ্জ দেখতে পাবে বিশাল বড়। কেন? এই প্রবলেমটাকে তুমি ডেভেলপ করেছো, তারপর তোমার ডিসিশানে হোক, প্ল্যানেটের ডিসিশানে হোক, সেটা আরও বেড়ে তোমার মোটামুটি ফুল স্টপ লাগিয়ে দিয়েছে। তোমার গাড়িটাও চালু করে দেবে, ঠিক আছে, তোমাকে ইজ করে দেবে। তুমি ধরো, আমি একজনের কথা বলি, আমার খুব পরিচিত, তো যখন আমার কাছে এসেছিল, একদম মানে জেনুইন ঘটনা এটা, অ্যারাউন্ড 2 লাখ টাকা মাসে EMI দিত, রাফ। আমাকে এসে বললো, ভাই আমি আর মনে হচ্ছে বেশি দিন টানতে পারবো না, আমার কাছে আর রাস্তা খোলা নেই। কি বললাম, রাস্তা খোলা নেই তাহলে কি করবে? বললো, আমাকে সুইসাইড করতে হবে, এছাড়া আমার কোনো গতি নেই। কেন? এত লোন হয়ে গেছে, আর লোন মিটছে না, লোনের ওপরে লোন হয়ে যাচ্ছে, এখন অনেকেরই এই সমস্যাটা রয়েছে। তা আমি বললাম, একটা কাজ করো, কিচ্ছু করতে হবে না। আমি জানি ওর কোনো রেমেডি ওর কাজ করবে না। কেন? মানে এতটাই ব্যাড ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে। ব্যাড ফেজ না, কিছু লোকের কি হয়, কিছু লোকের মঙ্গলটা না এমন পজিশনে থাকে, মঙ্গল তোমাকে ডিসিপ্লিন ওয়াইজ কাজ করতে দেবে না। ঠিক আছে, কিন্তু মনে ভক্তি শ্রদ্ধা প্রচুর আছে, ভক্তি শ্রদ্ধা নেই তা না। তো আমি এক কাজ করো, তুমি সকালবেলা ঘুম থেকে উঠে আধ 1 ঘন্টা তো ফোনে রিল দেখো, ওটা হচ্ছে ওর পাস টাইম। ও যখনই মানে খুব টেনশানে পড়ে যায়, রিল দেখতে চালু করে দেয়। অ্যালার্ম, তুমি একটা কাজ করো, তুমি 4:30টায় অ্যালার্ম সেট করে রাখো, ঠিক আছে, ফার্স্ট উঠেই বিষ্ণু সহস্রনামটা চালিয়ে দেবে, দিয়ে তুমি শুয়ে পড়ো, কোনো অসুবিধা নেই। তোমার ঘুম আসলে তুমি শুয়ে পড়ো, তুমি শুয়ে শোনো, কিন্তু শোনো, ঠিক আছে। আজকে 1.5 বছর বাদের কথা বলছি দাদা, আজকেও যে ওর লোন খুব কমে গেছে তা নয়, ঠিক আছে। ওর তখন ছিল 12খানা লোন, ঠিক আছে, 12খানা থেকে ও 5খানা লোন এই বছরে ক্লোজ করেছে, ঠিক আছে, মানে আস্তে আস্তে ক্লোজ করেছে, এখনো 7-8খানা মতো আছে। আমার সাথে যখনই কথা হয়, একটাই কথা বলে, আগে না আমি দিন হলে ভাবতাম আমার দিনটা কখন শেষ হবে, বা আমি কালকে সূর্যটা দেখবো নাকি। আজকের ডেটে আমি এই পজিশানে আছি ভাই, আমি আগামী 5 বছরের প্ল্যানিং করতে পারছি। আমি জানি আমার এই লোনগুলো আছে, আমি জানি এগুলো আমার শোধ হয়ে গেছে। বাহ, এই একটাই রেমেডি বিষ্ণু সহস্রনাম, আর একাদশীতে গিয়ে তুলসী দিয়েছে। একাদশী, এখন দেখো, একাদশী আর দেখলেও করতে পারবে না তুমি, যদি শাস্ত্রবিধানে একাদশী করতে পারবে না। কেন? সবারই কর্মব্যস্ততা আছে, সম্ভব নয় কর্মজীবনে।
কিছু না পারো অ্যাটলিস্ট একাদশীর দিন বিষ্ণু সহস্রনাম করে অন্তত একাদশীর দিন তুলসীটা চাপিয়ে দিয়ে তারপরে জল খাও। কোথায় চাপাও? তোমার যদি বাড়িতে নারায়ণ শিলা থাকে বাড়িতে চাপিয়ে দাও, যদি বাড়িতে না থাকে রাধাকৃষ্ণর মন্দির সব জায়গায় আছে, জগন্নাথ মন্দির এখন অনেক জায়গাতে আছে, গিয়ে চাপিয়ে দাও সেখানে, পুরোহিতকে দিয়ে দাও, পুরোহিত চাপিয়ে দেবে। আর বিষ্ণু মন্দির পেলে তো খুবই ভালো, নারায়ণ মন্দির বিষ্ণু মন্দির পেলে খুবই ভালো। এইটুকুই করুক না, এইটুকু করলেই যথেষ্ট। যে কোনো তুমি একটা জিনিস ডিসিপ্লিন ওয়াইজ করো না, তুমি ডিসিপ্লিন ওয়াইজ যদি চলো তোমার কাজ হতে বাধ্য। তোমার যদি 9 নম্বর ঘরে 5 নম্বর ঘরে মঙ্গল শনি থাকে তাহলে তোমার একটু সমস্যা হবে। তোমার যদি 8 নম্বর ঘরে মঙ্গল থাকে শনি থাকে তাহলে তোমার একটু সমস্যা হবে। তখন তোমাকে ইন্টেন্স সাধনাতে যেতে হবে। তুমি যদি ইন্টেন্স কোনো কিছু না করো তোমার ওই পাস্ট লাইফের কার্সগুলো কাটবে না। ধরো তুমি 9 নম্বর ঘরে কেউ শনি পেয়েছে, সে 9 নম্বর ঘরে শনি পেয়েছে, তার মানে বাবা তার রাফ, বস রাফ, যে গুরু পাবে সেও রাফ। ঠিক আছে, কেন? এরা ওকে লাইফের প্র্যাকটিক্যালিটি শেখাবে। বাবার থেকে কোনো দিন ভদ্র ট্রিটমেন্ট পাবে না, কিন্তু দরকারে বাবা এসে দাঁড়াবে, মানে শাসনে থাকবে। ঠিক আছে, তা কেন পেয়েছে? তার একটা বাচ্চা দেখবে খুব ইজিলি বাবা মা কিছু না চাইতেই দিয়ে দেয়, আর একটা বাচ্চার দেখবে সে চেয়ে 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 পাগল হয়ে যায়, সে পায় না, উল্টে তাকে মারধর করে। তা দুজনের তো তফাৎ আছে, এইটাই হচ্ছে ব্যাপার। তুমি যদি 9 নম্বর ঘরে শনি পাও, তুমি যদি 5 নম্বর ঘরে শনি পাও, তোমাকে কিছু করার নেই, তোমাকে ইন্টেন্স সাধনার মধ্যে যেতেই হবে। রাহু পেলে তোমাকে ইন্টেন্স সাধনার মধ্যে যেতে হবে। ওয়ারএজ আচ্ছা 2 শ্রেণীর লোক দেখবে তোমাদের লাইনে, এটা খুব আছে, সব লাইনেই আছে, মানে তোমাদের লাইনে বেশি। একটা লোক দেখবে খুব সুন্দর কথা বলে, ও কিন্তু হাওয়া বানাচ্ছে, কিন্তু মানুষ ওর কথা বিশ্বাস করে, ওর পেছনে দৌড়ে। একদম ঠিক। ঠিক আছে, আর একটা মানুষ দেখবে সে কথা বলছে কিন্তু তুমি তো ফেকছে পুরো, এ ফালতু কথা বলছে। তাই এই দুটো ডিফারেন্স কেন বলো তো? কেন? মানে একজন বেশি চালাক চতুর নাকি? না, একজনের রাহু অত্যন্ত ভালো। ওকে, মানে যে ছক্কা মেরে বেরিয়ে যাচ্ছে তার ভালো রাহু, এবং ও যে বলছে না, ও 2 টাকার করে 10 টাকার বলছে, কিন্তু ও 2 টাকার করেছে। ঠিক আছে, এ বেচারা 10 টাকার করে 2 টাকার বলছে, তাও লোকে শুনবেন। কেন? ওর রাহুর মধ্যে কোনো ক্ষমতা নেই। তো রাহুর ক্ষমতা বাড়ানো যায় কিভাবে? দেখো, রাহুর জন্য সবচেয়ে ভালো হচ্ছে দেবী কবচ বা দুর্গা। তুমি ধরো দুর্গার যে 32 নামের যে এটা আছে ওটা পাঠ করতে পারো, দুর্গা চালিসা পাঠ করতে পারো, রাহু খুব ভালো হয়ে দেয়। কাল ভৈরব অষ্টকম তো আছেই, খুব ভালো কাজ করে। আচ্ছা ফাইন, আর বলো, আর যদি এবার আমার এই প্রথম প্রশ্নটায় আমরা চলে যাই, যে দান, মানে ওভারঅল কি দান করলে? দান তো দেখো, একটা কি তুমি গো সেবা করতে পারো, যেটার কোনো বিকল্প নেই। ঠিক আছে, আদারওয়াইজ তোমার আশেপাশে যেখানে তুমি যেভাবে কন্ট্রিবিউট করতে পারো তুমি করো, যেভাবে পারো। সে তুমি 1 টাকা হোক 100 টাকা হোক, ডাজেন্ট ম্যাটার, করো। তুমি যতক্ষণ না হাত এরকম করবে ততক্ষণ তোমার পুণ্য বাড়বে না। তুমি যদি হাত এরকম করে থাকো আর তুমি যদি প্রতিটা জায়গায় কোয়েশ্চেন মার্ক করো, ওই যে তোমাকে বললাম দৃক, যে সবাই ওর উপরে দৃষ্টি দিয়ে আছে। ও যদি একটা বাচ্চাকে দেখবে কিছু করতে যাবে, বাবা মা দাদু দিদা সবাই তার পেছনে কথা বলছে। আরেকজনকে দেখবে ও যাই করুক বাড়ির লোকের কিছু এসে যায় না, যার কিছু এসে যায় না সেই কিন্তু জীবনে আগে যায়। তুমি যদি একটা মানুষকে প্রতিটা পদে আটকাতে থাকো না, সে কিন্তু এগোতে পারবে না। সেম তুমি যদি নিজের জীবনে আসা প্রতিটা ঘটনাতে যদি তুমি কোয়েশ্চেন মার্ক করো না, তুমি জীবনে কিন্তু তোমার থট কোনোদিন ক্লিয়ার হবে না। তোমার থট যদি ক্লিয়ার না হয়, ঠিক আছে, তোমার মধ্যে কোনো ইনোভেশন আসবে না, ক্রিয়েটিভিটি আসবে না, বা তোমার কাছে কোনো উপায় নিজে চলে আসবে না। গ্রহরা মানুষের কাছে আসেও, গ্রহ মানুষের কাছে আসে, মানুষ বুঝতে পারে না। আমি তোমাকে বলছি তো, আমাদের যে ধরো কাজটা হয়, এমন এমন ইনসিডেন্ট আমার সাথে ঘটেছে, মানে আমি পরে সেগুলো ভেবে দেখেছি এগুলো সাধারণ জিনিস হতে পারে না। কীরকম কয়েকটা যদি বলো। প্রতি অমাবস্যাতে কোনো না কোনো একটা সাধু আসবেই। ঠিক আছে, আচ্ছা আমাদের যে গেল গঙ্গাসাগরের টাইমটায়, ওই সময় 2 জন এলো। ঠিক আছে, একটা বয়স্ক লোক আর তার সাথে একটা ইয়ং ছেলেটা চশমা টশমা লাগিয়ে, দুজনেই কিন্তু সাধু। ঠিক আছে, চশমা টশমা লাগিয়ে এলো। তো অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছে। আমি বললাম क्या हुआ महाराज जी, लेना है तो ले लीजिए। बोला क्या बटर है, कितना पैसा लगेगा? बोला कुछ नहीं, फ्री का है। बोले ठीक है, हम लाइन लगाएंगे, हमको साइड से दे दो। আমি ঠিক আছে সাইড থেকে দিলাম। তুমি বললে বিশ্বাস করবে না,
যে বয়স্ক লোকটা ছিল সে বলছে হর হর মহাদেব, আর যে ইয়ং ছেলেটা ছিল সে বলছে জয় জগন্নাথ প্রভু কা বহুত কৃপা है। এর পেছনে একটা ঘটনা আছে, সেই ঘটনাটা আমি তোমাকে অফ দ্য ক্যামেরা বলবো, অন ক্যামেরা বলবো না ঘটনাটা। আমি না ওই জিনিসটা পরে যখন চিন্তা করলাম, না তো তারা নিয়ে কি দাঁড়িয়ে খেলো নাকি হ্যাঁ vanish হয়ে গেল? তারা নিয়ে খেলো, খেয়ে চলে গেল, ঠিক আছে। এরকম আমাদের প্রত্যেক অমাবস্যায় একজন না একজন আছে। আমি যখন ওই ঘটনাটা পরে চিন্তা করছি না, আমি ভাবছি এই জিনিসটা কি করে জানলো। ধরো তুমি আমার সাথে বসে কথা বলছো, আমি তোমাকে এমন একটা জিনিস বললাম, তোমার মাথায় স্ট্রাইক করবে যে এ কি করে জানলো, একদম আউট অফ দ্য ব্লু, কিন্তু হ্যাঁ যে এ কি করে জানতে পারে। তা আমি চিন্তা করছি এরা কি করে জানলো জিনিসটা। অথচ তুমি দেখলে না, তোমার মনে হবে ফক্কর হয় না, অনেকে তো ফক্কর সাধু আছে, যে ওই রকমই, যে সাধু বেশ ধরেছে সাধু না। বলছি এক এক সময় এমন এমন জিনিস ঘটে না দাদা, মানে যারা রেগুলার বেসিস এই ধরো অমাবস্যাতে পায়েস করে মন্দিরে দিচ্ছে, যারা ধরো পূর্ণিমাতে জল দেয় মন্দিরে গিয়ে, এইরকম অনেক ইনসিডেন্ট তাদের সাথে ঘটেছে, অনেক ইনসিডেন্ট। একজনকে বলেছিলাম গঙ্গা স্নান করতে যেতে, তা সে এমনি গেছে, ঠিক আছে, গঙ্গা পুজো না কি ছিল ওই সময়, তো সে গেছে, সে কিছু নিয়ে যায়নি, জাস্ট গঙ্গা স্নান করবে চলে আসবে। ওইখানে একজনের সাথে দেখা হয়েছে, সে তাকে গঙ্গা পুজোর সমস্ত জিনিস দিয়েছে, ঠিক আছে, সব হেল্প করেছে, পুরো আউট অফ দ্য ব্লু, কিন্তু হ্যাঁ না সে তাকে জানে, না সে তার থেকে এক চেনেও পয়সা না নিয়েছে। একদমই। আচ্ছা, টাকাও নেয়নি? টাকাও নেয়নি। যে টাকা নিয়ে যে দিচ্ছে আলাদা কথা, টাকাও নেয়নি। তাহলে তুমি এগুলোকে কি বলবে? গ্রহ আসে, গ্রহ তোমার জন্য অপেক্ষা করে বসে আছে, এবার তুমি কি করতে পারবে সেটা হচ্ছে তোমার ব্যাপার। যেমন ধরো যারা বলছে ভূত প্রেত পিশাচ দিয়ে কাজ করায়, ঠিক আছে, তুমি ধরো শ্মশানে কোনো কাজ করতে গেছো, শ্মশানে বলতে গেছো, ওরা তো জেনে বসেই আছে তুমি কিসের জন্য আসছো না আসছো, ঠিক, ওরা জেনে বসে আছে। ব্যাপারটা হচ্ছে যে তুমি কতটা সততা মেনটেন করছো। ওদের কাছে সিস্টেম হচ্ছে এক হাতে দাও এক হাতে নাও, এর জন্য তোমাকে কোনো তান্ত্রিককেও ধরতে হবে না, তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি নিজে গিয়ে বললেও হবে। হ্যাঁ, ওরা তুমি যে কাজটার জন্য যাচ্ছ সেই কাজটা যদি না করে দিতে পারে, ওরা তোমাকে পুষিয়ে দেবে অন্য দিক দিয়ে। আচ্ছা, তোমাকে কোনো কাজের ফ্লোতে কোনো তোমার কমিয়ে আসবে না, কোনো না কোনো দিক দিয়ে ওরা তোমাকে পুষিয়ে দেবে। কেন এদের দেখো একটা জিনিস, মানুষ যতক্ষণ বেঁচে আছে না ততক্ষণ মানুষের ভ্যালু আছে। 14 দিন 13 দিন কেটে যাওয়ার পর, 10 দিন কেটে যাওয়ার পর তার আর কোনো ভ্যালু নেই। ওই ছিল, ছবিতে আছে, কিছু বছর বাদে ছবিও অন্ধকারে চলে যায়। ঠিক কথা। কিন্তু তুমি তোমার লাইনেজকে তো মিটিয়ে দিতে পারবে না, তুমি তোমার লাইনেজকে মুছে দিতে পারবে কি? তোমার বাবা, তার বাবা, তার বাবা, তুমি তোমার লাইনেজকে, বা ধরো তোমার মায়ের দিকেও তুমি তো কোনোদিন মুছে দিতে পারবে না। তো সেই ব্যক্তিগুলোর যদি ধরো কাজকর্ম ভালোভাবে হয়নি, সেই ব্যক্তিগুলোর যদি ধরো শেষকৃত্য ভালোভাবে হয়নি, এবং তারা জলও পায় না, ঠিক তেমন তুমি যদি একটা কোনো ভালো কাজ করো, তোমার যেমন অমুক বাবুর ছেলে এটা করেছে, তোমার বাবার নাম উজ্জ্বল হবে, ঠিক তেমনি তুমি যদি কোনো খারাপ কাজ করো, আরে অমুক বাবুর ছেলে এই জিনিসটা করেছে, তোমার বাবার নামও খারাপ হবে। এখানেও জিনিসটা সেরকম। তুমি যদি জল দাও না, যারা রেগুলার বেসিস জল দেয় তাদের সাথে অনেক ইনসিডেন্ট ঘটেছে, অনেক ইনসিডেন্ট ঘটেছে। কেউ বলছে আমার গা দিয়ে ঠান্ডা হাওয়া চলে গেছে, ঠিক আছে, কেউ বলছে আমি আমার পিসির স্বপ্ন দেখেছি, কেউ বলছে আমি এই বাবা মায়ের স্বপ্ন দেখেছি, আমার কাছে একটা বাচ্চা খাবার চাইতে এসছে, আমি দেখছি। তো এই জিনিসগুলো কেন ঘটবে? এগুলো সব মানে হ্যাঁ হিংস বলছো? হ্যাঁ, তুমি আমার গ্রুপে যাবে, দুটো অমাবস্যা আগেই পুরো 20-30 জনের রিপ্লাই আছে যে এই ঘটনা আমাদের সাথে ঘটেছে। এগুলো ট্রাইড অ্যান্ড টেস্টেড দাদা, এগুলো তো কোনো ইয়ে নেই। না, সে তো স্বাভাবিক, তুমি এত বছর ধরে এরকম মানুষের সেবা করে যাচ্ছ। আচ্ছা, আমরা একদম প্রোগ্রামের প্রথম যে টপিকটা নিয়ে শুরু করেছিলাম সেই টপিকে আবার ফিরে যাচ্ছি। সেটা হচ্ছে শনির একটা ট্রানজিট চলছে এবং তার জন্য কিছু ভালো কিছু খারাপ আসতে চলেছে অনেকের জন্য। তো এবার তুমি তার অ্যান্সারটা দাও যে শনিকে তাহলে ভালো বা খুশি রাখার উপায় কি? শনিকে ভালো খুশি রাখার উপায় তো নেই। দেখো আমি তোমাকে বলি না, এই যে এত বলে যে তেল দান করো, তিল দান করো, সেগুলো তেল দান করে তিল দান করে কি হবে? কিন্তু বলে তো রিচুয়ালে অনেকে। আমি তোমাকে বলছি, ঠিক আছে, আমি মেনে নিচ্ছি। দেখো, নবগ্রহ হবন একটা হবন হয়, যেটা প্রত্যেকটা মানুষ নিজের বাড়িতে নিজে করে নিতে পারে। 9খানা জিনিস দিয়ে প্রত্যেক দিন সকালবেলা যদি তার হাতে সময় থাকে, বা সন্ধ্যেবেলা তার হাতে যদি সময় থাকে, 15-20 মিনিটের ব্যাপার নিজেই করে নিতে পারে। 9 রকম শস্য দিয়ে নিজে করে নিতে পারে। কিন্তু আবার এই জায়গাতেই তো যারা ডিপ্লোম্যাটিক লোক, যারা এটা নিয়ে নিন্দে করতে চায়, তারা তো বলবে আগুনে অযথা এই জিনিসটা না পুড়িয়ে দিয়ে মানুষকে দান করো বা পাখিকে দান করে দাও। করো, অসুবিধা কি আছে?
তাহলে হাওয়ান সত্যি করবে কেন, মানে গুরুত্বটা কোথায় দেখো, আগুনে পুড়িয়ে দেওয়ার? অগ্নির হচ্ছে 7টা জীব, অগ্নির 7টা জীব, তুমি একটা হাতে দিচ্ছ, অগ্নি 7টা জীবে নিচ্ছে, এবং যেটা তুমি আহুতি করছো সেই আহুতিটা দেবদেবীর কাছে অব্দি পৌঁছচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এবং তুমি যে ধরো হবন করছো বা যা করছো না, তোমার আশপাশের যারা আছে, যক্ষ, গন্ধর্ব, রাক্ষস, দ্বারপাল, যারা আছে, দিকপাল বলো, যারা আছে, ঠিক আছে, ব্রহ্ম রাক্ষস, এনা তেনা, প্রেত পিশাচ, সব ওই হবনে খাবার খায়। ওকে, সব ওই হবনে খাবার খায়। তোমার কাছে ভালো ক্যামেরা আছে তো, তুমি একদিন হবনটাকে ভালো করে ক্যাপচার করবে, ক্যাপচার করে ওখান থেকে ছবি বার করবে, তুমি নিজে দেখতে পাবে ওর মধ্যে কি কি শক্তির অবস্থান হয়েছে। মানে বিভিন্ন শেপে বলছো দেখা যেতে পারে? বিভিন্ন শেপে, বিভিন্ন, তুমি বুঝতে পারবে, ওটা আমাকে বলার কিছু নেই, ওটা তুমি নিজে বুঝতে পারবে। হবনের আলাদা এবার significance তারা আছে। ধরেও নিলাম আগুন থেকে খাবার খেলো, মানে তারা এনার্জি টানলো, তাতে আমার লাভটা কি হবে? তুমি দিচ্ছ, আহুতিটা কে দিচ্ছে? মানে তুমি আমার দিচ্ছ। ফেভারে থাকবে, এই জন্যই আহুতি করা হয় বা হবন করা হয় আর কি। হবনটা কি, তুমি ধরো আগুনে পোড়াচ্ছ, হুম, সেটা কি রূপে যাচ্ছে? স্মোক রূপে, ধোঁয়া রূপে যাচ্ছে, হুম, সবাই পাচ্ছে। ওকে, ঠিক আছে, যেমন ধরো কিছু কিছু এতে দেবী দেবতাদের ডাকা হয় হুম, যে এই হবন কুণ্ডে যতক্ষণ হবন হবে আপনি এই হবন কুণ্ডে অবস্থিত থাকবেন। ঠিক আছে, প্রতিটা হবনে অগ্নিদেবকে তো আহ্বান করাই হয় যে আপনি অবস্থান করে এই হবনকে সাকসেস করুন। এবার তুমি দেবী দেবতাকে দিচ্ছ তো, তুমি ধরো পার্টিকুলার কোনো দেবী দেবতার জন্য হবন করছো, যে করছে সে যদি অতটা এক্সপার্ট হয়, সে ওই হবনে বসে তোমাকে বলে দেবে যে কাজের জন্য কাজ করছো সেটা হবে কি হবে না। কি সিমটম, মানে কোনো সিমটম দেখে? সিমটম আছে, আচ্ছা। ও জিজ্ঞেস করবে, ওইখানেই তোমাকে আওয়াজ দেবে, ওইখানেই তোমাকে আওয়াজ দেবে। হ্যাঁ, কিন্তু সে হবনের জিনিসও আলাদা। 3 ঘন্টা 4 ঘন্টা যদি তুমি একটা হবনে বসো না, পুরো এনার্জি ড্রেন এমনি হয়ে যাবে। এনার্জি তো যে হবন করছে তার তো ড্রেন হবেই, তারপরে তোমার ঘরের বাতাবরণ দেখবে কিরকম হয়ে যাবে। হুম। ঘর এত এনার্জেটিক হয়ে যাবে না, তুমি ঘরে ঢুকলে তোমার এনার্জি লাগবে। আচ্ছা, এবার একদম ওই তুমি যেটা বলছিলে নবগ্রহ হবনটা করা যেতে পারে, ওটা কি জিনিস আর কি কি লাগে একটু যদি বলো। নবগ্রহ এতে ধরো তোমার চাল, গম, তোমার মঙ্গলের জন্য তুমি নিয়ে নিতে পারো, আমাদের ডাল নিতে পারো, যে কোনো ডালই নিতে পারো, বা ছোলার ডাল নিতে পারো। বুধের জন্য তোমার সবুজ অরণ নিতে পারো, ঠিক আছে, বা মঙ্গলের জন্য তুমি কাঁচা ছোলাও নিতে পারো। বৃহস্পতির জন্য ছোলার ডাল নিতে পারো, বা বৃহস্পতির জন্য বেসন নিতে পারো, ঠিক আছে। তোমার শুক্রের জন্য রাজমা নিতে পারো, ঠিক আছে। শনির জন্য কালো অরড় হয়, কালো অরড় নিতে পারো। রাহু কেতুর জন্য কালো তিল, সাদা তিল, এগুলো নিয়ে এগুলোকে মিক্স করে নিলে, মিক্স করে আগুন জ্বালালে, আগুন জ্বালিয়ে এক একটা গ্রহর মন্ত্র বলে, ঠিক আছে, দিয়ে দেবে। 9টা গ্রহর জন্য 9টা আহুতি হবে, ব্যাস। এত ছোট্ট? 5-10 মিনিটের। তোমার নাম গোত্র বলে সংকল্প করে নেবে, সেটা সবাই জানে কিভাবে করতে হয়, করবে। এটা ইজি প্রসেস, এর জন্য তোমাকে কোনো এবং তান্ত্রিকের এটা কাছে করলে বলছো মানে সত্যি, মানে আমাদের শনি মহারাজের 100%। শনি কেন, নবগ্রহরই হবে, ওকে। নবগ্রহরই হবে। আর দেখো, শনিকে তুমি ওইভাবে প্লিজ করতে পারবে না, কেন তোমার কর্মর ফল যেটা, সমস্যাটা কি জানো দাদা, 95% অফ দ্য মানুষ আমাদের কাছে আসে বা অ্যাস্ট্রোলজারদের কাছে, তান্ত্রিকের কাছে যায়, সে তার গ্রহকে বদলাতে চায়, যেটা কোনোদিন সম্ভব না। আমার কাছে রিসেন্ট একটা ফোন এসেছিল, ভদ্রমহিলা, ওয়েল টু ডু ফ্যামিলির, ঠিক আছে। তো সে বলছে আমাকে না দেখে বলেছে যে আমার চার্টে রাজযোগ করে দেবে, তাহলে আমার যা সমস্যা আছে হয়ে যাবে। আমি বললাম কিভাবে করবে? বলছে ওরা যজ্ঞ করে দেবে বলেছে। জন্ম টাইম বদলে দেবে? ঠিক আছে, আমি বললাম যে এক কাজ করো, যদি তোমার হয়ে যায় তুমি আগে করিয়ে নাও, যদি তোমার হয়ে যায় তাহলে আমাকেও বলো, আমাকে বেশি কিছু দিতে হবে না, আম্বানির কম্বিনেশনটা দিলেই হবে, ঠিক আছে। তখন বলছে না আপনি তো মজা করছেন। আমি বললাম মজা ছাড়া আবার কি, আপনি তো শুরু করলেন। তোমার কর্মফল ভগবান তোমারই হাতে দিয়েছে, তুমি খেটে সেটাকে পাল্টাতে পারবে, তুমি পুজো পাঠ করে সেটাকে পাল্টাতে পারবে। তুমি একটা কোনো ইন্টেন্স সাধনা করো, তোমার যদি গ্রহ নেগেটিভ আছে, ও যদি পজিটিভ রেজাল্ট না দেয়, তুমি আমাকে বলবে, আমি 10 জনের সামনে দাঁড়িয়ে তোমার জুতো খাবো দাদা। আমি এত বড় কথা বলছি, এত বড় চ্যালেঞ্জ করছি, তোমাকে কারুর কাছে যেতে হবে না, কিন্তু তুমি করতে পারবে না। কিন্তু তুমি দাবি করছো যে কোনো গ্রহকে রিচুয়াল দিয়ে ঠিক করে দেওয়া যায়? একদম 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 তার জন্য লাখ লাখ একদম। টাকার পাথর পড়ার দরকার নেই? একদম
তুমি লাখ লাখ টাকার পাথরে যাবে কখন? মানুষ পাথরে যায় কখন? তুমি আগে কিছু পেয়ে গেছো, তোমার মধ্যে সেই এনার্জিটা স্টোর আছে, ঠিক আছে? এই যে ধরো আমি লোককে বলছি তুমি রাগ শোনো, তুমি প্রদীপ জ্বালাও, তুমি এই করো ওই করো, আমি লোককে বলছি, আমি কেন বলছি? তোমাকে যে আমি একটা পাথর দেবো, সেই পাথরটা পড়বার মতো তো এনার্জি তোমার মধ্যে রাখতে হবে রে বাবা। তোমার মধ্যে সেই পাথরটা পড়বার মতো এনার্জি নেই। আমি তোমাকে পাথর দিয়ে দিলাম, তুমি 2 মাস বাদে এসে বলে দাদা আমার তো কোনো কাজই হলো না, আমি শুনতে ইন্টারেস্টেড নই। তুমি আগে নর্মাল রিচুয়ালগুলো, যে কজন লোক আমার নর্মাল রিচুয়াল করেছে সবাই আমাকে বলেছে দাদা আমি আগের থেকে অনেক ভালো আছি। এবং যেগুলো সত্যি কোনো ইনভেস্টমেন্ট সেই অর্থে নেই। কিসের ইনভেস্টমেন্ট? শুধু তোমার সময় ইনভেস্টমেন্ট। তাই তো, এইটুকু তো ভাই করতেই হবে, এইটুকু তো আর এইটা তো আর তোমার হয়ে কেউ করে দেবে না, ঠিক আছে? তো এই জিনিসগুলো যদি ছোট ছোট জিনিস যদি তুমি করো, তোমাকে বলছিলাম বোধহয় তোমার চ্যানেল থেকে একজন পডকাস্ট দেখে আমাকে ফোন করেছিল, তার একটু মানে শ্বশুর বাড়ির দিকে সমস্যা ছিল, কিছু টাকা পয়সা মানে পাওয়ার ছিল, তার শ্বশুরমশাই দিচ্ছিল, তাকে শুধু একটা রাগ বলেছি, ঠিক আছে, আর একটা কাজ বলেছি যে এই দিনকে তুমি এই দিকে প্রদীপটা জ্বালিয়ে দেবে। আমাকে 2 দিন 3 দিনের মাথায় বলছে শ্বশুরমশাই ডেকে আমাকে টাকা দিয়েছে, যার সাথে একদম পুরো অপোজিট সম্পর্ক ছিল। তাহলে তুমি এর থেকে বেশি আর কি চাও? আচ্ছা, আরেকটা জিনিস বলো, অনেকেই যে তার হারিয়ে যাওয়া মানে বিচ্ছেদের পর প্রেমিকাকে বা বউকে ফিরিয়ে আনতে চায়। দেখো এটা শোনো, এটা হয় সবই, কিন্তু তোমাকে দেখতে হবে চার্ট। যদি তোমার চার্ট না পারমিট করে, তোমার যদি ধরো চার্টে ন্যাচারাল 5th কম্বিনেশন আছে, ঠিক আছে, 5th হচ্ছে পাওয়ার পজিশন, প্রেম ভালোবাসা, আর 8th হচ্ছে ব্রেক, ঠিক আছে, যে কোনো জিনিস থেকে তোমায় ব্রেক দেবে 8th, তাহলে তোমার ওটা আছে, তাহলে কিছু করার নেই, ঠিক আছে। এবার তোমাকে যদি আরও ফাইন টিউন করতে হয়, তোমাকে তাহলে নবাংশে চলে যেতে হবে, যে ভাই আমার রাশি চার্টে পঞ্চমপতি অষ্টমে গেছে, আরও সূক্ষ্ম বিচার, ঠিক আছে, নবাংশে সে কোথায় গেছে। যদি নবাংশে সে ক্ল্যারিটি দিচ্ছে, ঠিক আছে, তাহলে চান্স আছে। যদি নবাংশেও সে ফেলিওর দেখাচ্ছে, তাহলে কোনো চান্স নেই। ওকে, ঠিক আছে। যদি ধরো সাপোজ ধরো তোমার মেষ লগ্ন, ঠিক আছে, তোমার পঞ্চমপতি হচ্ছে রবি আর অষ্টমপতি হচ্ছে মঙ্গল, ঠিক আছে, দেখা গেল রবি পঞ্চমপতি হয়ে অষ্টমে বসে আছে বৃশ্চিক রাশির ঘরে, তার মানে তোমার ন্যাচারাল 5th কম্বিনেশন হয়ে গেল। এরপরে তোমার দেখা যাচ্ছে যে ওইখানেই রাশিতুল্য নবাংশ যখন করছো, ওই রবি অষ্টম ঘর থেকে চলে গেছে দশম ঘরে, মানে মকর রাশিতে চলে গেছে, ঠিক আছে। তাহলে তোমার ওখানে উপায় কি ভাই? তুমি ইগোকে সাইডে রেখে প্রেম সম্পর্ক করো, তোমার টিকে যাবে, একবার হলেও চেষ্টা করে দেখা যাবে। আর যদি ধরো ওটা একাদশ ঘরে গেছে, হ্যাঁ ভাই 100% হবে তোমার, ওকে 100%। যদি 12 নম্বর ঘরে গেছে, ভাই স্ক্যান্ডেলাস অ্যাফেয়ার, ওইতে গেলেই বদনাম হয়ে যাবে, ওই অ্যাভয়েড করে চলো। এবার 8টা কি? 8টা হচ্ছে তোমার বিগেস্ট ফিয়ার বা বিগেস্ট হিডেন জিনিস। 12th হচ্ছে তোমার বেড প্লেজার। 8-12 যাদের কানেক্টেড থাকে, বা 8-12 সাথে যদি বুধের কানেকশন হয়ে যায়, রবির কানেকশন হয়ে যায়, এদের মাল্টিপল পার্টনার হয়, ওকে, ঠিক আছে। এবার সেই জায়গাগুলো তো তোমাকে স্ট্রিক্ট হতে হবে। তুমি যদি সেই জায়গাগুলো স্ট্রিক্ট নাও, ধরো রাহু আছে 12th হাউসে, ঠিক আছে, মাল্টিপল পার্টনার হবে, তো সেইটা তোমাকে স্টেবল করতে হবে, ঠিক আছে। সেই জায়গাগুলো এগুলো দেখো হয় সবই, কিন্তু তুমি যদি ডিসিপ্লিন ওয়াইজ ফলো করো। আর যদি তোমার চার্টেতে প্রমিস নেই, তুমি কোটি টাকার কাজ করিয়ে ফেললেও হবে না, হতে পারে না। হ্যাঁ, এবার তুমি যদি কোনো ব্রত করো, যে আমি ইন্টেন্স, আবারও বলছি, তুমি কোনো একটা ইন্টেন্স সাধনা করো, সেই ক্ষেত্রে তুমি রেজাল্ট পাবে। তুমি কোন অ্যাস্ট্রোলজিটাকে মানে মানো? বৈদিক মানো, নাকি কেপি মানো, নাকি হররি মানো? হোরারি তো ইজ এ পার্ট। হোরারি মানে কি? হোরারি মানে হচ্ছে প্রশ্ন। এই সময় আমি তোমার সাথে বসে আছি, তুমি এই সময় আমাকে একটা প্রশ্ন করলে, এই সময়টা আমি দেখে বলবো যে তোমার কাজটা ইয়েস হবে, নো হবে। এটার জন্য আমার কাছে শর্টকাট মেথডও আছে, আমাকে চার্টও বানাতে হবে না, ঠিক আছে। এবং এটা বোধহয় তাদের জন্য কাজে লাগে যাদের জন্ম টাইম জানে না, অনেকে জন্ম ডেট, যাদের জন্ম টাইম নেই, যাদের কোনো কিছু জানা নেই, প্রশ্ন মেথড বা হোরারি মেথড হচ্ছে তাদের জন্য। তারা এই সিস্টেমে তোমার সঙ্গে যোগাযোগ করলে তুমি তাদের ডিটেলে করে দিতে পারবে। আর রয়ে গেল দেখো কোনটা ফলো করি, এখানে কোনোটাই ফলো করবার কোনো মানে আলাদা করে কারুকেই ছেড়ে দেওয়ার কোনো জায়গা নেই। কেপি আমার বেস, ঠিক আছে, আমি কেপি শিখেছি, ফার্স্ট আমি শিখেছি কেপি আমার বেস।
কেপিতে তো সব ঠিকঠাক চলছিল, কিন্তু কেপিতে না তুমি ডিপ ডাইভ করতে পারবে না। ক্যালকুলেশন টাইম অনেক বেশি, তুমি সাবলট ধরে ধরে না, সাবলট ক্যালকুলেশন টাইম অনেক ইজি গো। তুমি আজকাল সফটওয়্যার মারবে, ও তোমাকে ঘর দেখিয়ে দেবে, তুমি প্রেডিকশন বলে দেবে। কিন্তু তোমার যে ধরো পাস্ট লাইফ পেন্ডিং কর্ম একটা আছে, তোমার কেন হয়েছে, ঠিক আছে, তুমি সেই জিনিসটা বার করতে পারো কেপি থেকে। কেপি থেকে ইয়েস অর নো তোমার এই টাইমের মধ্যে হবে, খুব ইজি, মানে 5 মিনিটে কনসালটেন্সি কমপ্লিট হয়ে যায়। কিন্তু তুমি যদি জেনেটিক্স কারুর বলতে যাও, রুট খুঁজতে যাও, ঠিক আছে, তুমি যদি কারোর জেনেটিক D27 যাও, সেটা তো তোমাকে কেপি বলবে না। তোমার ধরো, আমি একজনকে সেদিনকে বললাম না, আপনার দাদু এমন কি কাজ করতো জমি রিলেটেড, যেটাতে সে জমিকে কষ্ট দিয়েছে, বা জমির সাথে কোনো রকম বিট্রে করেছে। বললো আমাদের যেখানে বাড়ি আছে, দেশের বাড়ি, একজন চাষি চাষ করতো, তার জমিটা নেওয়া হয়েছিল, তাকে কিন্তু পর্যাপ্ত টাকা দেওয়া হয়নি। পর্যাপ্ত টাকা মানে তার যেটা পাওনা সেটা দেওয়া হয়নি, আমরা একটা জাস্ট নমিনাল দিয়েছিলাম, সেটা একটা। আর একটা আমি জিজ্ঞেস করলাম যে তুমি তোমারই ফ্যামিলির মধ্যে কে কোন বিধবার বাড়ি কিনেছে? সে বললো কেউ কেনেনি। আমি ভালো করে খবর নাও। বললো না, কেনেনি। তারপরে কথা হতে হতে বলছে হ্যাঁ দাদা, আমার ফ্যামিলির মধ্যে একজন কিনেছে। আমি সেই কিনেছে, তোমার ডাউনফল হয়েছে? বলছে হ্যাঁ হয়েছে। এটাও সম্ভব? হ্যাঁ, দশাতেই হবে। তোমাকে সাধারণ বলে দিচ্ছি। ধরো সিংহ রাশিতে দশা চলছে, তোমার সিংহ লগ্নতে সিংহ রাশিতে দশা চলছে। সিংহ রাশি থেকে 3 নম্বর ঘর হচ্ছে তোমার হচ্ছে তুলা, আর 10 নম্বর ঘর হচ্ছে বৃষ, ঠিক আছে। দশার পজিটিভ নেগেটিভের খুব সহজ বলছি, এটা মানে ওয়ান অফ দ্য আর কি, এটা পুরো নয়। 1 3 5 7 1 3 5 7 9 11 এগুলো হচ্ছে পজিটিভ সাইন। 2 4 6 8 10 12 এগুলো হচ্ছে নেগেটিভ সাইন। তাহলে সিংহতে যদি ধরো রবিরে, ঠিক আছে, ধরো ওখানে শুক্রের দশা চলছে, শুক্রের দশাতে মানে সিংহ থেকে 3 নম্বর ঘর হচ্ছে কি তুলা হচ্ছে 7 নম্বর সাইন নৈসর্গিক কুণ্ডলিতে পজিটিভ, আর 10 নম্বর ঘর হচ্ছে বৃষ, ওটা নৈসর্গিকে 2 নম্বর সাইন নেগেটিভ। তার মানে কি হবে, যদি দেখা যায় যে তোমার কমিউনিকেশান বা তোমার ধরো প্রতিবেশী, তোমার প্রতিবেশী রিলেটেড তোমার কর্ম আছে, ওই সময় তোমার কমিউনিকেশান তোমাকে ঠিক করতে হবে, নাহলে তোমার কাজের জায়গায় গন্ডগোল হবে। তোমার ভাই যদি ওই পিরিয়ডে চাকরি পায়, তোমার চাকরি চলে যাবে। আরে বাবা, কেন? 3-10, ঠিক আছে, চেঞ্জ তোমার আসবেই। দেখো এইগুলো না হোল লট অফ অনেক জিনিস আমাদের শাস্ত্রে দেওয়া আছে। এখন সমস্যা কি দেখো, মানুষ এখন খাটতে চায় না। ক্লায়েন্ট খাটবে কি? অ্যাস্ট্রোলজারই খাটতে চায় না। তুমি যদি একজনের পেছনে খাটো, এই যে ধরো আমি এভরিডে পাঞ্চাঙ্গলিকে পাঠাই, এটাতে তো আমার 1 পয়সার বেনিফিট নেই না, মানুষের উপকার করে যাচ্ছে, সেবা, ঠিক আছে। এটা দেওয়া কেন? বহু মানুষ একটু দেরি হয়ে গেল, বহু মানুষ মেসেজ করে, দাদা এখনো পাঠালেন না, দাদা এখনো আমি দেখছি কি তারা আমার উপরে ডিপেন্ডেন্ট হয়ে আছে, ঠিক আছে। একান্ত আমার আজ অবধি মিস হয়নি, একটা খালি মধ্যখানে মিস হয়েছিল, আমার প্রচণ্ড শরীর খারাপ বলে, ঠিক আছে। আদারওয়াইজ আমি এভরিডে পাঠিয়ে দিই, এবং তারা সেইগুলো ফলো করে ভালো আছে। দেখো সবটা তো সবার পক্ষে ফলো করা সম্ভব না, কিন্তু যতটুকু মানুষ করে তারা ভালো আছে। বাহ, এর থেকে বেশি তো আর কিছু আমার আশা করার দরকার নেই। সবাই সবার নিজের জায়গায় খাটছে, সবাই নিজের মতো করে রেজাল্ট পাচ্ছে। না, একদমই তাই। তুমি সবসময় মানুষের পাশে দাঁড়াও, এবং বহু মানুষই অসুবিধা নিয়ে তোমার কাছে গেলে তারা সেখান থেকে খুব সহজে নিষ্কৃতি পায়, এবং তার জন্য অবশ্যই কোনো বিরাট অর্থ, বিরাট যোগ্য, বিরাট টাকা দিতে হয় না। আমি জানি ভালো করে, কারণ তুমি খুব ভালোভাবে তাদের পঞ্চতত্ত্বের মাধ্যমে, যেটা নিয়ে আমরা আলোচনা করলাম আজকে, কিছু দান, কিছু মিউজিক থেরাপি, কিছু জিনিস রিচুয়াল, যেগুলো পালন করলে কিন্তু আমরা সত্যি এখান থেকে বেরিয়ে আসতে পারি। আমি একদম প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি, বাট আমি আবার জানতে চাইবো, সেটা হচ্ছে তুমি তো পাস্ট লাইফ রিগ্রেশনও করো, তো সেইটা রিলেটেড রিসেন্ট কোনো ঘটনা, যদি একটু ইন্টারেস্টিং ঘটনা আমাদের পাস্ট লাইফ রিগ্রেশন। দেখো পাস্ট লাইফ রিগ্রেশনে এই লাস্ট একটা আমি করছিলাম, আমি দিল্লিতে ছিলাম, তো এমনি কথায় এরা ধরো তোমার সাথে যেরকম কথা হয়, কথায় কথা হতে হতে বললো যে আমাকে তো এরকম করিয়েছিল, তো আমাকে বললো অনেক কিছু কার্স আছে, আমি একটা সময় ঘুমিয়ে পড়েছি, আমি আর কিছু করতে পারিনি না, তো বললো অনেক কিছু কার্স আছে, ওই জন্যে এরকম বাধা, ঠিক আছে। তো আমি বললাম আচ্ছা এরকম ব্যাপার, তো আমি বললাম দেখো এরকম হয় না, তো
পাস্ট লাইফ রিগ্রেশনের একটা প্রসেস আছে, একটা 3 দিন 4 দিনের প্রসেস আছে। সেই প্রসেসটা যখন তুমি পাস করবে তারপরে তোমাকে পুরো লং প্রসেসে নিয়ে যাওয়া হবে। তুমি যদি ওই প্রসেসটা পাস না করো তুমি লং প্রসেসে যেতে পারবে না, কোনো দিনই যেতে পারবে না। তাহলে তোমাকে তোমার যেটা প্রবলেম আছে সেটা তোমাকে হিপনোথেরাপির মাধ্যমে সলভ করতে হবে। তো তখন বললো আচ্ছা এরকম ব্যাপার, তাহলে আমার উপরে করবে? বললাম হ্যাঁ করবো। তো বলে ওকে বললাম যে ঠিক আছে তুমি একটা কাজ করো, তুমি শুয়ে পড়ো, আমি যা সাজেশান দেবো তুমি শুধু সাজেশানটুকুনি ফলো করো, সাজেশানটুকুনি ফলো করে তুমি আমাকে বলো তুমি কিছু দেখতে পাচ্ছ না পাচ্ছ না। বলো ঠিক আছে। বলে আধ ঘন্টা 40 মিনিটে ওকে একটা ये करालाम, करिए वो बोलचे दादा मैं इसमें ही मेरे को बहुत फ्रेश लग रहा है। मतलब कुछ देखा क्या आपने, कुछ देखा जब मैं सजेशन फायर कर रहा था आपने कुछ देखा? बोला हाँ आप जैसा जैसा बोल रहे थे वैसा मैं देख पा रहा था। ठीक है, तो बोले एक टाइम पे जाके जहाँ पे आप बोल रहे थे कि कोई है आपके पास उसको महसूस कीजिए, फील कीजिए, तो मैंने ना अपना गुरुजी को देखा कि वो पास में खड़े हैं और मैं उनका हाथ पकड़ा हुआ हूँ। তো ও ওনার মানে অনেক ছোটোবেলায় দীক্ষা হয়েছে, তো মানে তখনই ওনার গুরুর বয়স 80-র কাছাকাছি, তো বেশি দিন গুরুকে পাননি। তো বললো এই জিনিসটা তো আমি ওনার কাছে করলাম, ওনার কাছে দেখতে পেলাম না। ঠিক আছে, মানে রিনাউন্ড, খুব রিনাউন্ড লোক, ঠিক আছে, মহিলা একজন। তো আমি বললাম যে দেখো তোমার ওখানে হয়নি বা হয়েছে সেটা তো আমি জানি না, আমি তোমাকে এইটুকু করলাম কেন, আমার জানা ছিল তুমি দেখতে পাচ্ছ না। যদি তুমি দেখতে পাও তবেই তোমার পাস্ট লাইফ রিগ্রেশন হবে, যদি তুমি দেখতে না পাও তাহলে পাস্ট লাইফ রিগ্রেশন হবে না। আচ্ছা, কেন? তুমি যদি ভিজুয়াল না হও তুমি দেখতেই পাবে না, তুমি ডিপ ডাইভ করে কি করবে? তুমি ধরো দেখতেই পাচ্ছ না, আমি যেমন দেখতে পাই না, কিন্তু মানুষকে দেখাও। আমি আমার না পাস্ট লাইফে কি বলো তো, এইখানে না 3 রকম এনার্জি কাজ করে, একটা ভিজুয়াল, একটা অডিওটারি মানে শুনে পরিকল্পনা করছে, আর একটা হচ্ছে কাইনেস্থেটিক। ঠিক আছে, কাইনেস্থেটিক মানে তোমার সিপিইউতে পাওয়ার আছে কিন্তু তোমার মনিটর নেই, আমার হচ্ছে সেই রকম। কিন্তু মানে এটা রিসার্চ বলছে ওয়ার্ল্ডের যারা টপ থেরাপিস্ট হয়েছে তারা সবাই কাইনেস্থেটিক এনার্জি। আচ্ছা, তারা সবাই কাইনেস্থেটিক এনার্জি। আমার প্রথম দিকে না আমি যখন করতে পারো না খুব, মানে তুমি দেখবে তুমি একটা জিনিস কোনো জিনিস করছো তুমি বুঝতে পারছো না, ঠিক আছে, আর ইংরেজদের মধ্যে হলে আরও বিরক্তি লাগে, নিজের দেশের মধ্যে হলে তবু ঠিক আছে, ইংরেজদের মধ্যে যদি হয় না তখন আরও বিরক্তি লাগে, তখন আমার খুব বিরক্ত লাগতো। তো আমি ম্যাডামকে বললাম ম্যাডাম এরকম এরকম আমার খুব অসুবিধা হচ্ছে। বলছে একটা কাজ করো, যতক্ষণ না, আচ্ছা আমি প্রথমে না খুব মানে তাড়াতাড়ি মেডিটেশানে যেতে পারতাম না, মানে তুমি বলছো তো আমি শুনছি কিন্তু আমার মাথার মধ্যে হাজার একটা জিনিস ঘুরে যাচ্ছে। তো বললো তুমি ইউ স্টার্ট বিলিভিং দ্যাট ইউ আর গোয়িং ইনটু এ ডিপ মেডিটেশন। বলছে ডু দিস প্রসেস। এবার ওইখানে নিয়ম কি ছিল জানো তো, মানে সারা দিন প্র্যাকটিস হতো। আরে বাবা, সারা দিন মানে চ্যান্টিং চলছে, মেডিটেশন চলছে। হ্যাঁ, খাওয়া হচ্ছে তোমার 2 মুঠো, মানে কি বলবো, ওই কাপের কোয়ান্টিটিও অনেক বেশি। ঠিক আছে, মানে একদিন ভুলবশত একটু বেশি চেয়ে ফেলেছি, আমাকে কি কথা শোনালো, আমার তো খিদে পাচ্ছে, আমাদের তো ভাই ইন্ডিয়ান স্টমাক, ঠিক আছে। তো এরকম করেছে। এবার সারা দিন মানে ধরো সকাল 7টা থেকে চালু হবে আর মোটামুটি রাত্রি 10টা-11টা অবধি, আর ঘুম মানে আধ ঘন্টা দিনের মধ্যে। ঠিক আছে, এবার আমার দুপুরে ঘুমানো অভ্যেস, আমার তো অসুবিধে হচ্ছে। সারা দিন শুধু ওই তোমাকে ওই মেডিটেশনের মধ্যে গিয়ে দাদা তুমি বললে বিশ্বাস করবে না, 5 দিন বাদে যখন আমি নর্মাল লাইফে ফিরলাম, মানে যখন শেষ হয়ে গেল বাড়ি এলাম, আমার না তখন আর বাড়িতে থাকতে ভাল লাগছে না, বেরোতে ভাল লাগছে না, মনে হচ্ছে শুধু মেডিটেশন না। এত আওয়াজ, ঠিক আছে, এত তোমার মানে বাড়িতে এলেই হাজার একটা টেনশান, হাজার একটা জিনিসের সমস্যা, বেশি কথা। তুমি 4 দিন যদি মৌন অবস্থাতে পুরোপুরি থাকো, পুরোপুরি মৌন, ঠিক আছে, মানে এরকম তুমি কারোর সাথে নজরও মেলাতে পারবে না, এতটা স্ট্রিক্টনেস। কেন? থেরাপিস্ট হতে গেলে না তোমাকে নিজের মধ্যে আগে পাওয়ারফুল হতে হবে। কেন? তোমার হাতের থ্রু দিয়ে বলো, তোমার স্পিচের থ্রু দিয়ে বলো। এবার আমরা যখন ধরো পাস্ট লাইফ রিগ্রেশন করি বা হিপনোথেরাপি করি না, তুমি কোথাও না চাও তোমার একটা ইমোশনাল কানেক্ট হয়ে যায়, তুমি কথাটা বলছো। আমি ধরো তোমার ওপরে করছি, আমি তোমাকে বলছি, তুমি বলছো ভাই পাস্ট লাইফে আমাকে এরকমভাবে মেরে দেওয়া হয়েছে, এবার তুমি কাঁদছো, তুমি তো প্রতিটা জিনিস বলছো। এবার আমি সাজেশন ফায়ার করছি মানে কি, তুমি ডিপ মেডিটেশনে গেছো, তোমার সাথে কিন্তু আমিও অর্ধেকটা মেডিটেশনে চলে গেছি, ওই জন্য থেরাপিস্টরা গরম জল খেতে থাকে, ওকে, যাতে তার কোনো অসুবিধা না হয়।
ঠিক আছে, এবার আমি যদি তোমার সাথে ইমোশনালি অ্যাটাচ হয়ে যাই তাহলে সেই পেনটা আমিও ফিল করব। আমাকে কিন্তু ওখানে ইমোশনাল পুরোপুরি অ্যাটাচ হলে হবে না। ওই তোমার চোখে জল এলো, মুছিয়ে দিলাম, এ করলাম, এই অবধি ঠিক আছে, এর বাইরে কিছু না। ঠিক আছে, তো এইগুলো না হোল লট অফ প্রসেস এর মধ্যে দিয়ে যেতে হয়। যত ওয়ার্ল্ডের ভালো ভালো থেরাপিস্ট হয়েছে তারা সব কাইনেস্থেটিক এনার্জি, ভিজুয়াল লোক খুব কম গো, যার জন্যে একটা তুমি জিনিস দেখো না, আজকে যদি ধরো তোমার এখানে 20 জন লোক আছে, 20 জনের 20 জনই যদি ভিজুয়াল হয় তাহলে পাস্ট লাইফ রিগ্রেশনের মার্কেট কত বড় হয়ে যাবে। ঠিক কথা। আজকে পাস্ট লাইফ রিগ্রেশনের মার্কেট কোথায়? শাস্ত্রটা আমাদের এখানকার শাস্ত্রটা বিদেশ থেকে ঘুরে এসেছে, ডিমান্ড হয়ে গেছে, কিন্তু হালে ট্রেন্ডিং এ এসেছে ব্যাপারটা, মানে পিএলআর জিনিসটা ছিল অনেক আগে, আগে, আই থিংক 10-15 বছর আগেও মানুষের জানতোই না, হয়তো ছিল অনেক আগে, কিন্তু মানুষ জানতো না। এই যে ধরো ভৃগু নন্দী নারী, অ্যাস্ট্রোলজিতে বলছি, চন্দ্রকলা নারী, এগুলো কি ছিল না? এগুলো তো ছিল, আমাদের এখানে কালচার ছিল না। আমার যেহেতু বরাবরই আমার বাইরে থেকে সমস্ত জিনিস আমি তখনও জানতাম, আমি এখনও জানি। এখন বরঞ্চ যারা এই ফেসবুকে বলে বাংলায় শেখাচ্ছি, ইংরেজিতে শেখাচ্ছি, আমার দেখলে হাসি লাগে। এই যে ট্যারো এখানে যে কনসেপ্টটা চলে, আর তুমি যদি প্রপার ওয়েস্টার্নে গিয়ে ট্যারো দেখো, দুটো কনসেপ্ট কিন্তু সম্পূর্ণ আলাদা। এখানের মতন আর কি ওই ইন্ডিয়ান চাইনিজ হয়ে গেছে ব্যাপারটা। ঠিক সেম উইথ রেকি। আমি যখন রেকি শিখেছি ICRT USA থেকে। তো আমি যখন রেকি শিখি না, আমার কাছে অনেক রকম কনসেপ্ট ছিল, কেন আমার মা বহুত পুরনো রেকি প্র্যাকটিশনার, বহুত পুরনো, মানে ধরো প্রায় 15-18 বছর হচ্ছে, তার মানে মায়ের হাতে খুব ভালো রেজাল্ট আছে। তো আমি শিখেছিলাম নিজের জন্যে, যে রেকি থেকে না নিজের চক্রগুলোকে ভালোভাবে করা যায়, নিজের নেগেটিভিটি করা যায়। দেখো আমরা যে প্রফেশনে আছি, আমাদের চাই না চাই মানুষের নেগেটিভিটি এসেই যায়। তো আমি ম্যাডামকে এরকম জিজ্ঞেস করছি, ম্যাডাম বলছে ডু ইউ ড্রিঙ্ক? আমি বললাম নো ম্যাডাম, সামটাইমস অকেশনালি। বলছে नॉनवेज खाते हो? हाँ मैम नॉनवेज तो खाता हूँ। तो नहीं खा सकते क्या? अच्छा मैम और एक चीज़ है, तो फर्स्ट किसी उत्तर दें। मैम और एक चीज़ मेरे को जानना है, जिस दिन कोर्स होगा, जो 2 दिन कोर्स होगा, तो वो दिन मेरे को क्या पूरा शाकाहारी रहना पड़ेगा, मतलब पूरा वेज खा के चलना पड़ेगा, क्या रूटीन है आप मेरे को बता दीजिए। बोले इफ़ यू वांट टू ड्रिंक यू कैन ड्रिंक, इफ़ यू वांट टू हैव नॉन वेज यू कैन हैव नॉन वेज, नो प्रॉब्लम উইথ দ্যাট। বলে এইখানে আমার সাথে কনভারসেশন শেষ। কেন? এশিয়া প্যাসিফিকের উনি একটাই টিচার, ICRTর উনি একটাই টিচার এশিয়া প্যাসিফিকের। তো যেদিন আমার ডেট ছিল 9:30 থেকে টাইম, तो हाँ अभिजीत जी क्या खाते क्या है? ऐसा कुछ नहीं, नॉर्मली थोड़ा बहुत खाना वाना खा के चला आया। बोले ठीक किए। बोले नहीं आपको पीना है तो भी आप पी सकते हैं, कोई दिक्कत नहीं है उसमें। तो मैं बोला मैम हम लोगों के वहाँ पे जनरली ये चलता है कि 2 दिन का होता है फर्स्ट डिग्री का, 1000-1500 रुपया कोर्स फीस होता है सब जगह का, तो और 2 दिन पूरा आपको नॉन वेज मतलब पूरा वेजिटेरियन रह के करना पड़ेगा, फिर 21 दिन प्रैक्टिस करना पड़ेगा, फिर वो पूरा लॉट ऑफ प्रोसेस है। बोला अच्छा ऐसा, तो 21 दिन के बाद क्या सिद्धि मिल जाता है क्या? मतलब मेरे को तो नहीं मालूम मैडम, मैंने तो अपने मम्मी को भी देखा है यही फॉलो करते हुए। बोला चलो मैं आपको 2 दिन में दिखा देता हूँ, तीसरे दिन आप किसी के ऊपर करना, आपको 100% रिजल्ट आएगा। बोला ठीक है। বলে যা প্রসেস হয় সেরকম শিখিয়ে দিলেন পুরো। এখানে আমাদের এখানে হয় কি, ওই ফার্স্ট ডিগ্রি এই 2 দিন দেবে, তারপরে আবার প্র্যাকটিস করে এসো, তারপরে আবার এই করবে। ICRTতে এইটা প্রসেস নয়, মানে আমাদের এখানে যেটা শেখানো হয় সম্পূর্ণ প্রসেসটাই আলাদা দাদা, সম্পূর্ণ প্রসেসটাই আলাদা। ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি ICRTতে মানে 2 দিনে শেখায়। এখানে হয়তো ওরা সেটা ব্যবসায়িক কারণে টাকাটা যাতে বেশি প্যাকেজটা বাড়ানো যায় ওই জন্য মেবি। ICRT ওয়ান অফ দ্য কস্টলিয়েস্ট, মানে ওই জন্য ওরা ফার্স্ট শিখিয়ে মানে তোমাকে কি বলবো, তুমি যদি এখানে তো টিচার তুমি 7000 টাকায় টিচার হয়ে যাবে, গ্র্যান্ড মাস্টার ফ্যান্ড মাস্টার 10,000 টাকায় হয়ে যাবে। তোমাকে যদি মানে টিচার হতে হয় ICRTতে টিচার আজকের ডেটে মনে হয় অ্যাপ্রক্সিমেটলি 1.5 থেকে 2 লাখ টাকা। বাবা। ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি অ্যারাউন্ড তখন আমি শিখেছিলাম, তখন $850-900 নিয়েছিল। বিরাট টাকা ভাই, টাকা যেরকম আছে তেমনি কোয়ালিটিও আছে। একদমই তাই। আমি দেখো, আমি রেগুলার প্র্যাকটিশনার নই রেকির, ঠিক আছে। খুব ক্লোজ যদি কেউ বলে ভাই কিছু হয়েছে আমাকে একটু করে দাও, খুব ক্লোজ, মানে কোনো টাকা পয়সার ব্যাপার নেই ওতে।
আমি তোমাকে বলছি আমি এক্ষুনি বসে করবো, তুমি এক্ষুনি বুঝতে পারো। না, সেটা ডেফিনেটলি তোমার কাছে অনেকেই যায়, মানে এই হেল্প তারা পায়, আমি জানি ভালো করে। আমরা একদম প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি। আপনাদের বলছি, আপনাদের এই অনুষ্ঠান কেমন লাগছে অবশ্যই আমাদের লিখে জানান, এবং অবশ্যই আমাদের অভিজিৎ বাবুর সঙ্গে আপনারা যারা যোগাযোগ করতে চান, ওনার নাম্বার, অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার নিচে দেওয়া থাকছে, আপনারা সেই নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর যারা ওনার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চান, সেই ডেসক্রিপশনের মধ্যে ওনার সেই লিঙ্ক দেওয়া থাকছে, আপনারা যাবেন, সেখানে জয়েন করবেন। আপনারাও ভালো থাকুন, এবং এই অনুষ্ঠান কেমন লাগছে যেটা বললাম অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। কিন্তু অভিজিৎ বাবু, আপনাকেও অসংখ্য ধন্যবাদ, আর বেশিক্ষণ আটকে রাখবো না। কিন্তু যাওয়ার আগে যেটা আমার এটা পার্সোনালি ইচ্ছা, সেটা হচ্ছে যাওয়ার আগে আপনার মুখ থেকে কোনো মন্ত্র বা কোনো একটা কিছু চ্যান্টিং দিয়ে আমি অনুষ্ঠান শেষ করতে চাইছি। মন্ত্র? কি মন্ত্র বলবো? যেটা অবশ্যই মানে যেই ভাইব্রেশনটা আমার প্রত্যেক মানুষ শুনতে পারবে, এবং যেটাকে আমি রিল করেও আপনাদের এই চ্যানেলে আমি রেখে দেবো, যাতে তারা বারংবার এইটা শুনতে পারে। একটা চেষ্টা করছি, যেমন ধরো আমাদের খুব সহজ একটা নবদুর্গার একটা খুব সুন্দর একটা শ্লোক আছে। প্রথমম শৈলপুত্রীতে, দ্বিতীয় মা ব্রহ্মচারিণী, তৃতীয় মা চন্দ্রঘণ্টা, চতুর্থে মা কুসুমান্ডা, পঞ্চমে মা স্কন্দ মাতা, ষষ্ঠে মা কাত্তায়িনী, সপ্তমে মা কালরাত্রি, অষ্টমে মা মহাগৌরী, নবমে মা সিদ্ধিদাত্রী। এইটা একটা মানে আমি তো তোমাকে জোরে পড়ে বলে দিলাম, এইটা একটা পুরো মানে মিউজিকের মতো। এটা যদি গেয়ে করতে পারো না, ডেইলি যদি কেউ করে, খুব ভালো রেজাল্ট পায়। বাহ, খুব ভালো রেজাল্ট, মানে খুব মানে নবদুর্গার এটা তো খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এবং মানে সবাই করতে পারে সেটা, সবাই, পুরুষ, মহিলা, বাচ্চা, যে কেউ নবদুর্গার করতে পারে। তুমি দুর্গা এমন একটা শক্তি, দুর্গার তুমি যে কোনো যদি জিনিস করো, তুমি সমস্ত দেবী দেবতার কৃপা পাবে, সমস্ত দেবী দেবতার কৃপা পাবে। দুর্গা আদিশক্তি, আদিশক্তি থেকেই সমস্ত দেবী দেবতার উৎস, সমস্ত কিছুর উৎস, তো এর বাইরে কিচ্ছু নেই। দুর্গা ভালো করে দেবী কবচ করো। দেখো, আমি একটা জিনিস সবসময় সবাইকে বলি, তুমি কিচ্ছু যদি না করতে পারো, হনুমান চালিসা না করতে পারো, কালভৈরব অষ্টকম না করতে পারো, তুমি দেবী কবচ করো, দেবী কবচ করো। দেবী কবচের মতো মানে অত ভালো জিনিস আর কিচ্ছু নেই। আমি নিজে রেগুলার একটা সময় করতাম, এখনও করি, এখনও চণ্ডীপাঠ করি। মানে যে না করেছে সে তোমাকে অনুভব বলতে পারবে না। ঠিক কথা। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ অভিজিৎ বাবু আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। ভালো থাকবেন, আপনারাও ভালো থাকবেন। থ্যাংক ইউ।